রুমের ভিতরে মিউজিকের শব্দ শুনে বাধ্য হয়ে দরজা ধাক্কা দিতেই দেখি ম্যাডাম ড্রেস চেঞ্জ করছে। আমাকে দেখে ম্যাডাম টেবিলে রাখা গরম চা মুখে ছুঁড়ে মারে। কোনো রকম চোখ বন্ধ করে নেই আর মাথাটা নিচু করে চোখ দুটো বন্ধ অবস্থায় বললাম, ম্যাম ক্ষমা করবেন, ছাড়ের হুকুম ছিল, সবাই অপেক্ষা করছে আপনার জন্য। নিধি আমার গালে ঠাস ঠাস করে দুটা চড় বসিয়ে দিয়ে বলল, রাস্কেল, মেয়েদের শরীর দেখতে খুব শখ তাই না? আজকেই পাপাকে বলছি যেন তোকে চাকরি থেকে বহিষ্কার করে দেয়। নিধির কথা শুনে বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠলো। কাঁপা কাঁপা গলায় বললাম, ম্যাম এবারের মতো ক্ষমা করে দেন, আর এমন ভুল হবে না। নিধি বলল, মনে রাখিস, এরপর যদি কোনোদিন এমন কিছু করিস তাহলে তোকে জুতা পিটা করব, করে চাকরি থেকে বহিষ্কার করব। কথাটা বলে নিধি চলে গেল। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। চোখের কোণে অশ্রুকণা ভিড় করেছে, কিন্তু আমরা যে কান্না করতে পারবো না, কান্না করা যে আমাদের মানায় না। গায়ে সৈনিকের খাঁটি পোশাক, হাতে রাইফেল, এ যেন রোবটের মতো অনুভূতিহীন এক মানুষ আমি। বাবার অনেক স্বপ্ন ছিল আমি সেনাবাহিনীতে চাকরি করব। এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। মা আর ছোট বোনটার দায়িত্ব আমার উপর এসে পড়ে। এইচএসসি পরীক্ষা দেওয়ার পর টিউশনি করাতাম, সেখানে যা পেতাম তা দিয়ে টানাপোড়ার সংসার। রেজাল্ট বের হলো, আমাদের কলেজের সেরা রেজাল্ট করলাম। তারপর দেখলাম পত্রিকায় সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন দিয়েছে। আবেদন করার টাকা ছিল না। বাসায় যখন মাকে নিয়োগ বিজ্ঞপ্তির কথা বলি, মা তখন অসহায় দৃষ্টিতে তাকিয়েছিল। আমি যখন মুচকে এসে রুম থেকে বের হতে যাব, ঠিক তখনই ক্লাস 5-এ পড়া বোনটা সামনে এসে দাঁড়ায়, হাতে মাটির ব্যাং। কি হচ্ছে বুঝতেছি না। পুচকিটা মাটির ব্যাংকটা হাতে দিয়ে বলল, ভাইয়া তুমি যে টিফিন খেতে টাকা দিতে, আমি খাইনি, এখানে জমিয়েছি, এখানে 500 টাকার মতো হবে, তুমি আবেদনটা করো। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। আশাকে বুকের সাথে জড়িয়ে নিলাম। আশা আমার ছোট বোন। দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত দিনটি এসে গেল। সকালবেলা ফজরের নামাজ শেষ করে আল্লাহর কাছে প্রার্থনা করলাম মা বাবার স্বপ্ন যেন পূরণ করতে পারি। সেনাবাহিনীতে টিকে গেলাম। সন্ধ্যায় যখন মেজর সিনহা আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিল, তখন নিজের অজান্তেই চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। বারবার বাবার মুখটা চোখের সামনে ভেসে উঠছে। আজ বাবা থাকলে কত খুশি হতো। তার স্বপ্ন পূরণ হয়েছে, তার ছেলে সরকারি চাকরি পেয়েছে, কতই না গর্ববোধ করত। মাসখানেক পর সিলেট সেনানিবাসে আমাকে ট্রেনিংয়ে ডাকা হলো। আমার সাথে ছিল রাফি। দুজনেই বেঙ্গল রেজিমেন্টে যোগদান করি। এজন্য এক অন্যরকম জীবন, সাহসিকতা, নৈতিকতা, পরিশ্রম সব মিলিয়ে গৌরবের এক জীবন, যা শত কষ্টকেও হার মানায়। ট্রেনিংয়ে 2000 সৈনিকের মাঝে প্রথম হলাম। তৎকালীন সেনাবাহিনীর পরিবারকে নিরাপত্তার জন্য আমাকে মনোনীত করা হলো। এইসব দাঁড়িয়ে ভাবছি, তখনই চোখের সামনে দিয়ে নিধি তার বাবার সাথে ঢাকায় চলে গেল। নিধি সেনাবাহিনীর প্রধানের মেয়ে। ছোটবেলায় মা মারা যায়। সেই দিন থেকে অনেক চঞ্চল টাইপের। তার বাবা তার চঞ্চলতায় কখনো বাধা দেয়নি, যার জন্য মানুষকে মানুষ মনে করে না। সত্যি বলতে বড় লোকেরা এমনই, তাদের কাছে গরিবরা মানুষ না। কার কয়টা বাড়ি কয়টা গাড়ি, এইসব দিয়ে তারা মানুষ মনে করে। 3 দিন পর নিধি ঢাকা থেকে সিলেট ব্যাক করে। আমাকে দেখে তার চোখটা রক্তবর্ণ ধারণ করে। পরের দিন বিকালে দাঁড়িয়ে আছি বাসার সামনে, কে যেন পিছন থেকে ডাক দিল, রাজ এইদিকে আসো। পিছনে তাকিয়ে দেখি নিধি, তার সাথে আরো 2টি মেয়ে। আমি কাছে যেতেই নিধি মেয়ে দুটিকে কি যেন বলল। মেয়ে দুটি নিধির কথা শুনেই হেসে দিল। নিধি বলল, রাজ পুকুরের মাঝখানে পদ্ম ফুলটা দেখছো না, সেটা আমাদের এনে দাও। আমি বললাম, ম্যাম কাপড় তো ভিজা যাবে। নিধি বলল, ইটস মাই অর্ডার, সো নিয়ে আসো যাও, নয়তো বাবাকে বলবো তুমি আমাদের সাথে অসভ্যতামি করেছো, শাস্তি কি হবে জানো তো। নিধির কথা শুনে অনেকটা ঘাবড়ে গেলাম। বুঝতে পারছি না আমার সাথে নিধির কিসের শত্রুতা, যার জন্য এমন করছে। পদ্ম ফুল আনতে গেলে নির্ঘাত জ্বর হবে, এইসব ভাবতেই শরীরটা শিউরে উঠলো। নিধি বলল, কি হলো, এনে দিচ্ছ না কেন? আমি বললাম, জি আনছি, আপনি একটু সময় দেন। আমি পুকুরে ঝাঁপ দিলাম। পাশে অবস্থানরত এক সৈনিক আমার এমন বোকামি দেখে বিস্মিতভাবে তাকালো এইদিকে। আমি পুকুরের মাঝখান থেকে ছাত্রিয়ে কয়েকটা পদ্ম ফুল এনে নিধির হাতে দিলাম। নিধি ফুলটা হাতে না নিয়েই মাটিতে ফেলে পা দিয়ে পিষে ফেললো। আমি বললাম, ম্যাম ফুলটার কি দোষ ছিল? নিধি বলল, তুই কি করে ভাবলি তোর মতো সামান্য 20,000 টাকার বেতন পাওয়া সৈনিকের হাতে ফুল আমি নিব? তোর আনা ফুল আমার হাতে নয়, পায়ের তলায় শোভা পাই, বুঝতে পারছিস? নিধির কথা শুনে মুচকে হাসলাম। আকাশে মেঘ করেছে, মনে হচ্ছে আমার মনের মতো আকাশটারও মনটা বিষণ্ণ। একটু দূরে কমান্ডো ট্রেনিং হচ্ছে, তার পাশে 2 দলে ফুটবল খেলছে। জীবনটা রংধনুর 7 রঙের মতো কেমন আলাদা।
নিধি বলল, কি হলো? আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস এমন করে? আমি বললাম, ম্যাডাম আপনি তো যেতে বলেননি। নিধি বলল, ও আচ্ছা, শোন, তোকে যেন আমার সামনে না দেখি। তোকে দেখলে আমার পায়ের স্যান্ডেল খুলে মারতে ইচ্ছে করে। নিধির বান্ধবী তিশা বলল, এই নিধি, এসব কি বলছিস? আমি নিধি আর তিশার কাছ থেকে চলে আসলাম। আমি চলে আসার পর তিশা বলল, নিধি তুই এই ছেলেটার সাথে এত খারাপ ব্যবহার কেন করছিস? ছেলেটাকে জোর করে ঠান্ডা পানিতে নামালি, এখন আরো জুতা খুলে মারতে চাইলি। নিধি বলল, আমার বান্ধবী হয়ে তার প্রতি তুই দরদ দেখাচ্ছিস? লজ্জা করে না ওর হয়ে কথা বলতে? তিশা বলল, দোষ, রেগে যাচ্ছিস কেন? আমি ওর হয়ে কেন কথা বলবো? সত্যি বলতে ছেলেটার কোনো দোষ নেই। নিধি বলল, তুই এই লুচ্চাটার প্রেমে পড়লি নাকি? তিশা বলল, প্রেমে কেন পড়বো, যা সত্যি তাই বললাম। তবে ছেলেটাকে দেখলে অজানা এক ভালো লাগা কাজ করে, যা ভাষায় প্রকাশ করতে পারবো না। নিধি বলল, সি, আমার বান্ধবী হয়ে শেষ পর্যন্ত তোর ওই লুচ্চাটাকে ভালো লাগলো? জানিস কত বড় অসভ্য ছোট লোকটা। তিশা বলল, কেন, কি করেছে তোর সাথে? নিধি বলল, শোন তাহলে, 5 দিন আগে আমি শাড়ি পরছিলাম, এমন সময় দরজায় নক না করে সরাসরি আমার রুমে ঢুকে পড়েছে, আর আমার বিয়ের আগে সবকিছু দেখে ফেলেছে। কত বড় লুচ্চা, আমার সবকিছু দেখে ফেলেছে। আমি যদি পারতাম গুলি করে ছোট লোকটাকে মেরে ফেলতাম। বাবাই যে কি করে এমন একটা অসভ্যকে নিরাপত্তার জন্য রেখেছে। তিশা বলল, ও তুই কিছু বলিসনি? আচ্ছা সত্যি কি আমাদের প্রিন্সেসের সবকিছু দেখে নিয়েছে, নাকি কিছু বাকি রেখেছে? নিধি বলল, তিশা তুই চুপ করবি, আমার ওসব দেখে নিয়েছে, তাই আমিও কম করিনি, গরম চা মুখে ছুঁড়ে মেরেছি। জানিস বলে কি আমাকে, দরজায় নাকি নক করেছিল, কোনো সাড়া না পেয়ে বাধ্য হয়ে রুমে ঢুকেছে। তার এই মিথ্যা অজুহাত শুনে আরো 2টা থাপ্পড় কষে দিয়েছি। ভালো করছি না? তিশা বলল, ছেলেটা যদি সত্যি নক করে থাকে আর তুই যদি না শুনিস তাহলে ঠিক আছে। আচ্ছা তুই দরজা লক করিসনি কেন? এটা তো ভুল করেছিস। আচ্ছা একটা সমাধান দিই, যেহেতু বিয়ের আগে ছেলেটা তোর সব দেখে নিয়েছে, সেহেতু তুই ছেলেটাকে বিয়ে করে নে। নিধি বলল, তিশা তুই কিন্তু এখন বেশি বেশি বলছিস, আমি মরে যাব, তবুও ওই রকম ছোট লোককে বিয়ে তো দূরে থাক, ভালোবাসবো না। আমি তো একজনকে অনেকদিন আগেই ভালোবেসে ফেলেছি। আমার প্রতিটা ভাবনায় সে মিশে আছে, আমার প্রতিটা স্পন্দনে তাকে ঘিরে। তিশা বলল, কি বলছিস এসব নিধি? যার জন্য কলেজের সবাই পাগল, সে কিনা অন্যজনের জন্য পাগল? কে সে? দেখা না একটু দেখি সে ভাগ্যবান মানুষটাকে। নিধি বলল, তার কোনো পিক নেই রে তিশা। তিশা বলল, কি বলছিস এইসব? যাকে ভালোবাসিস তার কোনো পিক নেই, এটা কোনো কথা? মিথ্যা কেন বলছিস? আমি দেখলে কি তোর ভালোবাসার মানুষকে নিয়ে যাব তোর থেকে? নিধি বলল, দোষ, বিলিভ মি, আমি তাকে না দেখেই ভালোবেসেছি, তার সাথে কোনোদিন কথাও হয়নি, জানি না আর কোনোদিন হবে কিনা। সে ফর্সা না কালো, লম্বা না বেটে, এইসব আমি জানি না। আমি শুধু জানি সে আমার অনুভূতি, আমার ভালোবাসা, তাকে ছাড়া যে এই মনে আর কাউকে জায়গা দিতে পারবো না। তিশা বলল, ও বুঝতে পারছি, তা ছেলেটার নাম কি তা তো জানিস? না দেখে কিভাবে প্রেমে পড়লি, একটু বলবি আমাকে? বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগছে। নিধি বলল, তার নাম জানি না, ফেসবুকে তার লেখা অপ্রাপ্তি গল্পটা পড়ে খুব কেঁদেছিলাম। একটা মানুষের অনুভূতি এত সুন্দর হয়, তার লেখা না পড়লে হয়তো জানতাম না। তার প্রতিটা লেখা আমার মর্মে প্রেমের শিহরণ জাগিয়েছে। আমি নিজের অজান্তেই তাকে ভালোবেসে ফেলেছি। ছোটবেলা থেকে পণ করেছিলাম কাউকে ভালোবাসবো না, কিন্তু কাউকে না দেখেই যে ভালোবেসে ফেলবো তা কোনোদিন ভাবিনি। তিশা বলল, ও আচ্ছা বুঝতে পারছি, তা তোর উচিত ছেলেটার খোঁজ নিয়ে পরিচয় বের করা। এমনও তো হতে পারে ছেলেটা অন্য কাউকে ভালোবেসে ফেললো। নিধি বলল, ঠিক বলেছিস, কিন্তু ছেলেটা তো কারোর সাথে কথা বলে না, নিজের পরিচয় দেয় না। তিশা বলল, আচ্ছা দোষ, মন খারাপ করিস না, একদিন ঠিকই তার পরিচয় জানতে পারবি। আমি আজ আসি, অন্যদিন আসবো। নিধি বলল, আচ্ছা যা তাহলে, রাতে ফেসবুকে নক দিস, কথা আছে। এইদিকে রাত্রিবেলা আমার শরীর কেঁপে জ্বর আসে, তবুও ডিউটি করতে হচ্ছে। রাত প্রায় 10টা, এমন সময় সেনাবাহিনীর প্রধানের গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে নেমেই সিনহা সাহেব আমার কাছে আসতেই স্যালুট দিলাম। স্যার আমার কাঁধে হাত রেখে বলল, তোমার সম্পর্কে আমি অনেক কিছু শুনেছি, তোমার মতো সৈনিক দেশের ভবিষ্যৎ। সামনের মাসে হেলিকপ্টার থেকে প্যারাশুট থেকে লাফ দেওয়ার প্রতিযোগিতা হবে, তুমি অংশগ্রহণ করো। যদিও তুমি সাধারণ সৈনিক এখন, আমি তবুও তোমার জন্য অংশগ্রহণের সুযোগ করে দিব, পারবে তো? আমি বললাম, জি স্যার পারবো।
সিনহা বলল, আরেকটা কথা, সেনাবাহিনীতে চাকরির পাশাপাশি লেখাপড়াটা ভালোভাবে চালিয়ে যেও, দক্ষতার সাথে পড়াশোনার যোগ্যতাটাও লাগবে। স্যার চলে গেলে মনে মনে ভাবলাম, সত্যি মানুষ কত অদ্ভুত। নিধির বাবা কত সুন্দর মনের মানুষ, আর নিধি কতটা নিচু মনের মানুষ। নিধি এইবার এইচএসসি পরীক্ষা দিবে। শুনেছি নিধি সেনাবাহিনীর কলেজের সবচেয়ে বেস্ট স্টুডেন্ট, পড়াশোনার পাশাপাশি সব বিষয়ে পারদর্শী। একটা মেয়ে এতটা সুন্দর হতে পারে, দিদিকে না দেখলে হয়তো অজানাই থেকে যেত। যে কেউ প্রথম দেখায় তার প্রেমে পড়ে যাবে। আল্লাহ তাআলা তার চেহারায় এক অদৃশ্য মায়া দিয়েছে, যে মায়ার জাদুতে যে কোনো মহাপুরুষকে বধ করতে পারবে। তার ডাগর কালো চোখ, অনিমেষ কালো চুল, ভুবন ভোলানো হাসি, সব মিলিয়ে দা ভিঞ্চির বিখ্যাত সেই মোনালিসা। পরের দিন সেনাপ্রধানের বাসা থেকে সোজা জালালাবাদ ক্যান্টনমেন্টে চলে গেলাম। সেখানে 2 সপ্তাহের ট্রেনিং শেষে কয়েকটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম। সব কয়টি প্রতিযোগিতা ও হেলিকপ্টার থেকে প্যারাশুট পরে লাফ দিয়ে প্রথম স্থান অধিকার করলাম। রাষ্ট্রপতি সম্মানসূচক সোনার মেডেল দিলেন। আমি 5 তলায় ছাড়ের রুমে যেতেই দেখতে পেলাম ছাড় আর তার মেয়ে বসে আছে, সাথে তিশাও আছে। নিধিকে আজ খুব সুন্দর লাগছে, নীল শাড়ি, সাথে কাঁচের চুড়ি, একদম বাঙালি মনে হচ্ছে। স্যার আমাকে দেখেই বললেন, কংগ্রাচুলেশন রাজ, আমি জানতাম তুমি পারবে। জানিস মা, রাজ সবগুলো প্রতিযোগিতাতে প্রথম হয়েছে, যা কিনা আর্মি ইতিহাসে বিরল। স্যারের কথা শুনে নিধি ভেকচি কাটলো। তিশা অনেকটা বিস্মিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে বুঝতে পারলাম। আমি মুচকে এসে স্যারকে ধন্যবাদ জানালাম। সিনহা স্যার বলল, ওয়েলকাম রাজ। শোনো, নিধি তার ফ্রেন্ডের বার্থডেতে যাচ্ছে, আমি চাচ্ছি তুমি নিধি আর তিশা মামুনির সাথে যাও। আমি আজ বিকেলে ঢাকায় যাচ্ছি, ফিরতে ফিরতে পরশুদিন। আমি বললাম, জি স্যার। নিধি বলল, বাবা আমি কি এখনো ছোট, ড্রাইভ করতে পারি তো? আমি আর তিশা ঠিক যেতে পারবো, তুমি কোনো চিন্তা করো না, আর আমাদের সাথে কাউকে যেতে হবে না। সিনহা সাহেব বলল, আমি যা বলছি তাই, তোমাদের সাথে রাত যাবে। তোমাদের নিরাপত্তা বলতেও একটা কথা আছে, আর কোনো প্রশ্ন নয়। ও শিট, এই বলে নিধি তিশাকে নিয়ে গাড়িতে উঠে পড়লো। আমি ড্রাইভ করছি। এমন সময় পিছন থেকে নিধি বলল, আগে যদি জানতাম বাবা এমন একটা ছোট লোককে কাঁধে ঝুলিয়ে দিবে, তাহলে কখনো বার্থডে পার্টিতে আসতাম না। তিশা বলল, এই নিধি বাদ দে না, বল আশার জন্মদিনের জন্য কি নেওয়া যায়? নিধি বলল, আমি ডায়মন্ডের হার নিয়েছি, এটা দিলেই চলবে। তিশা বলল, কিন্তু এছাড়া আনকমন কিছু সাদামাটার মধ্যে গিফট করা গেলে ভালো হতো না? আচ্ছা রাজ তুমি বলো, এছাড়া আর কি গিফট দেওয়া যায়? আমি মুচকে এসে বললাম, ম্যাম বারবি ডল গিফট করেন, সাথে আপনাদের প্রিয় কোনো লেখকের প্রিয় কোনো বই গিফট করতে পারেন। সামনে একটা লাইব্রেরি আছে, সেখানে সব রকমের বই পাবেন। তিশা বলল, ওয়াও সত্যিই তো, সামনে দাঁড় করিও। হুমায়ুন আহমেদের হিমু সমগ্র আশা পড়তে চেয়েছিল, সেটা গিফট করলে দারুণ হবে। গিফট কিনে যথাসময়ে বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করলাম। যদিও আমি বাসায় যেতে চাইনি, তিশার অনুরোধে গিয়েছিলাম। বার্থডে পার্টিতে নিধি অনেক ড্রিঙ্কস করেছে, তিশা না করা সত্ত্বেও। রাত 12টার দিকে বার্থডে পার্টি শেষ হলে সবাইকে বিদায় জানিয়ে আবার বাসার দিকে রওনা হই। তিশা তার বাসার সামনে এসে দাঁড়াতে বলে। গাড়ি দাঁড় করালে তিশা নিধির কাছ থেকে বিদায় নিয়ে বলে, রাজ আমার ফোনটা খুঁজে পাচ্ছি না, তোমার ফোনটা একটু দিবে? আমি বললাম, এই নেন। তিশা ফোনটা নিয়ে তার নাম্বারে ফোন দিতেই তার কাঁধে ভ্যানিটি ব্যাগে রাখা ফোনটা বেজে উঠলো। আমার ফোনটা আমার দিকে এগিয়ে দিয়ে একটা রহস্যময় হাসি দিয়ে চলে গেল। নিধি বলল, এই লুচ্চা এবার চল, কোনো জায়গায় আর দাঁড়াবি না। আমি ম্যাডামকে একদম বাসায় পৌঁছে দিই, বাট ম্যাডাম ঠিক মতো হাঁটতে পারছে না। ড্রিঙ্কস কোনোদিন খাইনি, তাই মাথা ধরেছে বুঝতে পারলাম। ম্যাডামকে তার রুমে নিয়ে শুইয়ে দিতেই ম্যাডাম বমি করে দিল। আমার ড্রেসে তো পড়লই বমি, সাথে ম্যাডামের ড্রেসটাও পুরোপুরি নষ্ট হয়ে যায়। তাই কাজের মেয়েটাকে ঘুম থেকে জাগিয়ে তুলে ম্যাডামের ড্রেস চেঞ্জ করে দিলাম। ম্যাডাম কাজের মেয়েটাকে চলে যেতে বলল। আমি বাইরে দাঁড়িয়ে আছি। এমন সময় কাজের মেয়েটা বলল, স্যার আপনাকে ম্যাডাম ডাকছে। আমি ম্যাডামের রুমে যেতেই ম্যাডাম বলল, এই আমাকে রেখে কোথায় গিয়েছো? আমার ভয় করে না বুঝি? আমার ভয় করছে, তুমি রুম থেকে যেও না। আমি বললাম, ম্যাডাম এইসব কি বলছেন, আপনি ঘুমান, সব ঠিক হয়ে যাবে। আমার কলার ধরে টান মেরে বিছানায় ফেলে দিল নিধি। শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমার ভয় করছে, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি মরে যাব মনে হচ্ছে। তুমি আমাকে একা রেখে যেও না, আমার মাথাটা কেমন যেন করছে, মাথায় হাত বুলিয়ে দাও। নিধি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আসে।
মাথাটা ছোট্ট মুরগির বাচ্চার মতো বুকে লুকিয়ে রেখেছে। ছাড়ানোর চেষ্টা করছি, ছাড়াতে পারছি না, তাই বাধ্য হয়ে নিধির মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এভাবে হাত বুলিয়ে দিতে দিতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। সকালবেলা নিধি ঘুম থেকে উঠে দেখে সে আমার বুকে শুয়ে আছে। আমার বুকে তাকে আবিষ্কার করতে পেরেই সে অগ্নিমূর্তি ধারণ করলো। ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, তোর কি করে সাহস হয় আমার বুকে নেওয়ার? তোকে যতটা খারাপ মনে করেছিলাম তার চেয়ে বেশি খারাপ তুই। ছি, তোর ঘরে মা বোন নেই, সারা রাত তুই আমার রুমে আমার সাথে ছিলি। আমি বললাম, ম্যাডাম কালকে আপনি আমাকে জোর করে রেখেছেন, আর এমন অবস্থা ছিল যে আপনাকে একা রেখেও যেতে পারছিলাম না। নিধি তার দিকে তাকিয়ে চমকে গেল। সে যে ড্রেস পরে পার্টিতে গিয়েছিল সে ড্রেস নেই। তার মানে কুর্তাটা তার সাথে পরে পার্টিতে গিয়েছিল, সে ড্রেস নেই। নিধি বলল, তার মানে কুত্তাটা তার সাথে রাত্রে অসভ্যতামি করেছে। এই কুত্তা, তুই আমার সব কেড়ে নিলি। আমি বললাম, ম্যাম আমি আপনার কিছুই কেড়ে নিইনি। আপনি কাল রাত্রে অনেক পাগলামি করছেন, এই অবস্থায় আপনাকে একা ছেড়েও দিতে পারিনি। নিধি বলল, চুপ কর, আর কত মিথ্যা বলবি? আমাকে সারা রাত জড়িয়ে ধরেছিলি, জানি না রাতে কি করছিস। আল্লাহ, আমার সব শেষ। এই তুই কি আমার সাথে ওইসব করে ফেলেছিস? মিথ্যা বলবি না। নিধির বাচ্চামি কথাগুলো শুনে হাসি আসছে। কি বলবো ভেবে পাচ্ছি না। যতটা চালাক ভেবেছিলাম ঠিক ততটা চালাক সে নয়। নিধি বলল, কি হলো বুঝিসনি? আমার সাথে কি বাসর করছিস? মিথ্যা বলবি না একদম, তাহলে কিন্তু খুন করে ফেলবো। নিধির কথাগুলো বলতে বলতে কান্না করে দিল। কান্না করলে যে মেয়েদের এত সুন্দর লাগে তা আগে জানা ছিল না। নিধির গাল বেয়ে মুক্তার ধারার মতো জল গড়িয়ে পড়ছে। আমি কিছুটা সাহস সঞ্চয় করে বললাম, ছি ম্যাডাম, ওইসব বলবেন না, আমি আপনার সাথে কিছুই করিনি, ভয় পাবেন না, আপনি ফুলের মতো পবিত্র। আমি কথা শেষ করার আগে নিধি চড় বসিয়ে দিল। নিধি বলল, এই তুই মিথ্যা বলছিস কেন? সকালে যখন আমি ঘুম থেকে উঠি তখন দেখি তুই আমাকে জড়িয়ে ধরে আসিস, আমার সাথে ওইসব করে আমার ড্রেসও চেঞ্জ করেছিস। আমি এখনই বাবাইকে বলছি তুই আমাকে ধর্ষণ করেছিস, তোকে যেন ক্রস ফায়ার করে। আমি বললাম, ম্যাম কুল ডাউন, প্লিজ স্যারকে এসব বলবেন না, আমার চাকরি চলে যাবে। আর আমার বাড়িতে অসুস্থ মা আর ছোট বোন ছাড়া কেউই নেই, ওরা বাঁচবে না আমাকে ছাড়া। আপনি আমার কথাটা বিলিভ করেন। নিধি বলল, কি বিলিভ করব? এই যে কাল সারা রাত আমার সাথে জড়িয়ে ধরে শুয়ে থেকেও আমার সাথে বাসর করিসনি, আমার ড্রেস চেঞ্জ করেও আমার সাথে অসভ্যতামি করিসনি, তুই সত্যি আমার সব দেখে নিয়েছিস, এখন আমার বরের কি হবে? আমি বললাম, ম্যাম হ্যাঁ, রাত্রে আমি আপনাকে নয়, আপনি রাত্রে মাতাল অবস্থায় আমাকে জড়িয়ে ধরেছিলেন, আমি চলে যেতে চেয়েছিলাম, আপনি বলছেন মরে যাবেন, আর আপনার ড্রেস আমি নয় আপনাদের বাসার কাজের মেয়েকে দিয়ে চেঞ্জ করিয়ে নাইট ড্রেস পরিয়ে দিতে বলেছি, কেননা আপনি আপনার ড্রেসে বমি করে দিয়েছিলেন। নিধি বলল, আমি বিশ্বাস করি না, তুই সব নাটক করছিস, আমি বাবাইকে সব বলছি। নিধি যখন ফোন করতে যাবে ঠিক তখনই নিধির হাতটা ধরে ফেললাম আর বললাম, ম্যাম কাজের মেয়েটাকে একটু ডাক দিয়ে শোনেন, কাল কাজের মেয়েই আপনার ড্রেস চেঞ্জ করেছে। নিধি বলল, এই ছোট লোক, তোর কি করে সাহস হয় আমাকে স্পর্শ করার? তুই আমার চোখের সামনে থেকে যাবি? তোর বাসায়ও তো তোর বোন আছে, তোর বোনের সাথে যদি কেউ এমন করে তখন তোর কেমন লাগবে? আমি যেন তোকে আমার সামনে না দেখি, দেখলে আমি তোকে কি করব নিজেও জানি না। আমি বললাম, ম্যাম আমি যা বলছি সব সত্যিই বলছি, একটা শব্দ মিথ্যা বলিনি। নিধি আমার দিকে তাকিয়ে দেখতে পেল আমার গালে গলায় লিপস্টিকের দাগ, সাথে সাথে পা থেকে স্যান্ডেল খুলে বাড়ি মারতে মারতে বলল, এই রাস্কেল, তুই আমার সাথে ওইসব করিসনি, তাহলে তোর গালে ঘাড়ে লিপস্টিকের দাগ কেন? কোনো কিছু না করলে আর গালে গলায় লিপস্টিকের দাগ থাকে? আমি বললাম, ম্যাম রাত্রে ঘুমের ঘরে আপনি ওইসব করেছেন। নিধি বলল, এই চুপ, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে যাবি, নয়তো আজ আমার হাতে তুই খুন হবি। অনেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। আর আপনারা তো জানেন ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গিয়েছে, আর এটাই হতে পারে সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন।
আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটো7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। আমি রুম থেকে বের হতেই নিধি কাজের মেয়েটাকে ডাক দিল। কাজের মেয়েটাকে জিজ্ঞেস করতেই কাজের মেয়েটা বলে দিল, ম্যাম কাল রাতে আমি আপনার ড্রেস চেঞ্জ করে দিয়েছি। আপনি বমি করে দিয়েছিলেন। রাজ স্যার ডাক্তারকে ফোন করতে চেয়েছিল, আমি না করেছি, কেননা আপনি ড্রিঙ্কস করেছেন। এইসব জানাজানি হলে স্যারের মান সম্মান কোথায় যাবে? আরেকটা কথা ম্যাম, আপনি কি রাজ স্যারকে ভালোবাসেন? কাজের মেয়ের নাম সাথী। দিদি বলল, এই কি বলছিস তুই, মাথা ঠিক আছে তোর? সাথী বলল, না ম্যাডাম, কাল রাত্রে আমার সামনে রাজ স্যারকে জড়িয়ে ধরে বলেছিলেন তাকে ছাড়া বাঁচবেন না, আর সে রুম থেকে বের হলে আপনি নাকি সুইসাইড করবেন। নিধি সাথীর কথা শুনে লজ্জা পেল খানিকটা, সাথে অনেকটা রাগ লাগছে। রাগকে চেপে রেখে বলল, তুই যাবি আমার সামনে থেকে। সাথী চলে গেল। আমি ফ্রেশ হয়ে ডিউটি করছি। পিছন থেকে রফিক বলে উঠল, রাজ তোমার গাল ওভাবে লাল হয়ে আছে কেন? আমি বললাম, জানি না, সকালে ঘুম থেকে উঠেই দেখি গালটা লাল হয়ে আছে, বুঝতে পারছি না কিছু। রফিক বলল, ও আচ্ছা, এবারের ঈদে বাড়িতে যাবে না? আমি বললাম, জানি না, ছুটি মঞ্জুর হলে যাব, নয়তো আর যাওয়া হবে না। কতদিন থেকে মাকে দেখি না, মার ছুটকির কথা খুব মনে পড়ছে। হঠাৎ ফোনটা বেজে উঠলো। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আশা বলল, ভাইয়া জানো, আজ আমি রোজা রেখেছি। আমি বললাম, তাই বুঝি? কেন রোজা রাখছিস আমার ছুটকি? এখন তো আর রমজান মাস না। আশা বলল, ভাইয়া পরশুদিন তোমাকে নিয়ে দুঃস্বপ্ন দেখেছি, আম্মুও নাকি দেখেছে। আম্মুও রোজা রেখেছে, আমাকে অনেক বারণ করেছে, তবুও রেখেছি। ছোটদের কথা নাকি আল্লাহ তাআলা শোনে, তাই রোজা রেখেছি। নামাজ পড়ে বলেছি, আল্লাহ যেন আমার ভাইকে হেফাজত করে। তুমি কেমন আছো ভাইয়া? আশার কথা শুনে দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। চোখের পানি বাদ মানছে না, কথা বলতে পারছি না, গলা আড়ষ্ট হয়ে আসছে। কাপা কাপা গলায় বললাম, হ্যাঁ ছুটকি, আমি ভালো আছি, তুই কেমন আছিস? আশা বলল, ভাইয়া তুমি কাঁদছো তাই না? কান্না করো না, তুমি কাঁদলে আমারও কান্না পাই। আচ্ছা ভাইয়া, ওখানে সময় মতো খেতে দেয় তো? জানো ভাইয়া, এখন খেতে বসলে তোমার জন্য প্লেটের এক কোনায় খাবার রেখে দিই, মা বকে তবুও। আমি বললাম, ছুটকি, খেতে দেয়, চিন্তা করিস না। বল এবারের ঈদে তোর জন্য কি নিয়ে আসবো? আশা বলল, ভাইয়া রোজার ঈদে তো তুমি আসোনি, এবারের ঈদে আমার কিছুই লাগবে না, তুমি এসো তাহলেই হবে। কতদিন তোমাকে দেখি না। জানো, আজ আমাদের স্কুলে রেজাল্ট দিয়েছে, আমি প্রথম হয়েছি। আমি বললাম, আলহামদুলিল্লাহ। দেখতে হবে না তুই কার বোন? আচ্ছা মাকে দে। মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। ফোনটা রেখে দিতেই মনে মনে ভাবছি, দেশ রক্ষা কত বড় মহৎ পেশা, কত ত্যাগ তিতিক্ষা করতে হয়। একজন শিক্ষক প্রতিদিন তার মা বাবার মুখ দেখতে পারে, আর সৈনিকেরা দিন শুরু হয় সকাল 8টায়, শেষ হয় রাত 10টায়। দেশের জন্য নিজের প্রাণটা সবসময় তৈরি রাখতে হয়। আশার কথাগুলো কানে বাজছে, কতদিন থেকে ওর হাতে খাই না। এইদিকে নিধি মনে মনে ভাবছে, সত্যি কি আমি কাল রাতে অমন করছি? রাজকে জড়িয়ে ধরেছিলাম? না, ওর মতো ছোট লোক কেনা। তিশাকে ফোন দি, দেখি তিশা কি বলে। নিধি তিশার নাম্বারে ফোন দিতেই তিশা ফোন রিসিভ করে বলল, কি ব্যাপার, মাথা ঠিক হয়েছে? নিধি বলল, কেন, আমার মাথার কি হবে আবার তিশা? তিশা বলল, কাল রাতে ড্রিঙ্কস তো কম করিসনি, মাতলামি তো করার কথাই, এবার বল কেমন আছিস? নিধি বলল, ভালো। শোন না, যে কারণে ফোন দিয়েছি, আজ রাতে কি হয়েছে জানিস? সকালে ঘুম থেকে উঠে দেখি রাত ছোট লোকটা আমাকে জড়িয়ে ধরে আছে, আর আমি যে ড্রেস পরে পার্টিতে গিয়েছিলাম সেই ড্রেস গায়ে নেই। তিশা বলল, কি বলছিস? তাহলে রাজ কি সত্যি তোর ফুলের মধু পান করলো? আচ্ছা বেবি হলে কি নাম রাখবি? আমি খালামণি হব, কি মজা হবে তাই না রে? নিধি বলল, চুপ কুত্তি, তুই মজা নিচ্ছিস, আমি ফান করছি না। শোন না, আমি ওই ছোট লোকটাকে জুতা দিয়ে পিটাইছি, কত বড় সাহস আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। যখন দেখছি তার গালে ঘাড়ে গলায় লিপস্টিকের দাগ, তখন আর বুঝতে বাকি রইল না ও আমার সাথে ওইসব করেছে। তিশা বলল, সত্যি নাকি? আচ্ছা কিস কি ও করেছে না তুই? ও করলে গলায় কেন থাকবে? ও তো আর লিপস্টিক পরে না, আমার মনে হয় তুই করেছিস দোষ। আচ্ছা কিস করলে কেমন অনুভূতি হয় রে? নিধি বলল, চুপ, তুই আমার বান্ধবী কিনা সন্দেহ হয়, তোকে ফোন করাই ভুল। এই বলে নিধি ফোনটা কেটে দিয়ে শাওয়ার নিতে চলে গেল। শাওয়ারের নিচে বসে নিধি কাঁদতে লাগলো, রাগে নিজের চুল ছিঁড়তে ইচ্ছা করছে তার। সে একটা ছোট লোককে কিস করেছে, নিজের কাছে নিজেরই ঘৃণা লাগছে।
নিধি শাওয়ার শেষ করে টাওয়াল পেঁচিয়ে বের হয়। আজ তার নিজেকে নিজের কাছে অপবিত্র লাগছে, কিছুই ভালো লাগছে না। তাই ফেসবুকে ঢুকেই দেখে মেঘরুদ্দুর আইডি থেকে গল্প পোস্ট করেছে। গল্পটা পড়তে পড়তে নিধির মন ভালো হয়ে যায়। পরের দিন নিধির বাবা বাসায় আসতেই নিধি তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। সিনহা বলল, কি হলো মা, কাঁদছিস কেন, কি হয়েছে? নিধি আরো জোরে কাঁদতে লাগলো। সিনহা সাহেব নিধির মাথায় হাত বুলাতে বুলাতে বলল, মারে, এভাবে কাঁদলে হবে? কি হয়েছে আমাকে বলবি তো, না বললে বুঝবো কিভাবে? নিধি মনে মনে ভাবছে সে রাজের কথা বলে দিবে, বাট কি যেন মনে করে ভাবলো, না থাক, আমি এর প্রতিশোধ নিব, বাবাকে বলবো না। তাই চোখের পানি মুছে নিধি বলল, বাবাই আমাকে রেখে কোথাও যাবে না, তুমি না থাকলে আমার ভয় করে, আমার কিছুই ভালো লাগে না, আর তোমার সাথে কথা নাই, তুমি পচা, আমাকে রেখে চলে যাও। সিনহা বলল, আচ্ছা মা, কান ধরছি, মন খারাপ করে না, এখন থেকে যা বলবে তাই শুনবো। আর আমরা সামনে ঈদে সুইজারল্যান্ড যাচ্ছি, তোমার রহিম চাচার পরিবারও আমাদের সাথে যাবে। নিধি বলল, ও রিয়েলি বাবা, ইউ আর এ গ্রেট বাবা। বাবা, তিশাও যাবে তো আমাদের সাথে? সিনহা বলল, হ্যাঁ যাবে। আর শোনো মা, 3 দিন পর থেকে তোমাদের এইচএসসি এক্সাম, আমি চাই আমার মাটা কলেজের সেরা রেজাল্ট করুক। নিধি বলল, ইনশাল্লাহ বাবাই, তুমি শুধু দোয়া করিও, দেখবে আমি সফল হবই। এইদিকে নিধির এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গেল। প্রতিটা পরীক্ষায় নিধিকে আনা দেওয়ার দায়িত্ব আমার ওপরই স্যার অর্পণ করলো। পরীক্ষার এতগুলো দিনে নিধি আমার সাথে একটা কথাও বলেনি। মাঝে মাঝে তিশার সাথে কথা হতো, প্রায় রাতেই তিশা ফোন করে এটা সেটা বলতো। দেখতে দেখতে পরীক্ষা শেষ হয়ে গেল। মাসখানেক পর আমাদের কমান্ডার নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হলো। পরীক্ষায় অ্যাটেন্ড করলাম। একদিন সিনহা স্যার ডেকে নিয়ে বলল, আমি বললাম, জি স্যার ভালো, আল্লাহ চাইলে খুব ভালো একটা রেজাল্ট হবে, দোয়া করবেন। সিনহা বলল, হ্যাঁ অবশ্যই। শোনো রাজ, আগামী 1 মার্চে নৌবিমান ও সেনাবাহিনীর মাঝে কয়েকটা প্রতিযোগিতা হবে, আমি চাই তুমি নিজেকে তৈরি করো। আমি বললাম, জি স্যার। বলে দরজার দিকে তাকাতেই খানিকটা অবাক হলাম। নিধি দরজায় দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে কোথাও বের হবে। কালো পাড়ের নীল তাঁতের শাড়ি পরেছে সে, আর চোখে কাজল, কপালের ঠিক মাঝখানটায় বৃত্তকার টিপ, একদম মশপুরির মতো লাগছে। আমি স্যারের রুম থেকে যখনই বের হব তখন স্যার বলল, রাজ, নিধিকে একটু তিশার বাসায় নামিয়ে দিয়ে আসো তো। স্যারের কথা শুনে নিধি অগ্নিদৃষ্টিতে তাকালো, মনে হচ্ছে তার চোখের আগুনে আমাকে পুড়িয়ে ফেলবে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। নিধি গিয়ে গাড়িতে উঠলো। গাড়ি চলছে আপন গতিতে। নিধি গাড়িতে বসে ফেসবুক অন করতেই দেখতে পেলো সে আইডি থেকে পোস্ট করা হয়েছে। সত্যি মেয়েদের নীল শাড়িতে যতটা সুন্দর লাগে, কালো টিপে ঠিক ততটাই মায়াবী লাগে। নিধি মুচকে হাসে, সত্যি কি তাকে সুন্দর লাগে? একটা মানুষের অনুভূতির সাথে কিভাবে তার অনুভূতি মিলে যায়। আমি বললাম, ম্যাম নামেন, তিশা ম্যামের বাসায় এসে পড়েছি। নিধি আমার কথা শুনে অনেকটা চমকে যায়, ফোনের উপর থেকে চোখ সরিয়ে দেখে সত্যি এসে গেছে। নিধি বলল, এই ছোট লোক, শোন, তুই বাসার ভিতরে গিফট দিয়েই বাসা থেকে বের হয়ে যাবি। আমি বললাম, জি ম্যাডাম, আপনি যান। নিধির পিছন পিছন গিফট নিয়ে বাসায় ঢুকলাম। বাসাটা খুব সুন্দর করে সাজানো, সাজানো হবেই না কেন, তারিন জান্নাত তিশা কমিশনারের একমাত্র মেয়ে, কমিশনারের সবকিছু তার মেয়ের জন্যই। আমি গিফট ভিতরে রেখেই বের হয়ে গেলাম। গাড়িতে বসে বাসায় কথা বলছিলাম মার সাথে। হঠাৎ গাড়ির সামনে চোখ যেতেই চমকে উঠলাম, তিশা এখানে, তার না বার্থডে? বাইরে কি করে? মেয়েটাকে সত্যি আজ অপরূপ লাগছে। তিশা ম্যাম এসে গাড়ির দরজা খুলে বলল, আপনি এখানে? আপনাকে না বলেছিলাম আমার জন্মদিনে থাকতে, চলেন ভিতরে চলেন। আমি বললাম, ম্যাম আপনাদের মতো বড় লোকের পার্টিতে আমাকে মানায় না, আমি গেলে পরিবেশটা নষ্ট হতে পারে। তিশা বলল, আপনি কিন্তু আমাকে রাগাচ্ছেন, জানেন আপনার জন্য আমি বাসার বাইরে এসেছি, হয়তো সবাই খুঁজছে, প্লিজ চলেন। আর হ্যাঁ, আপনি আমার বড় হবেন, সো ম্যাম নয়, আমাকে নাম ধরে বা তুমি করে ডাকবেন। এক প্রকার জোর করেই তিশা তার পার্টিতে নিয়ে গেল। নিধি আমাকে দেখে দাঁত কটমট করতে লাগলো, সে পাচ্ছে না আমাকে কিছু বলতে, না পারছে সইতে। আমি বসে আছি, হঠাৎ কয়েকটা ছেলে আসলো, দেখে মনে হচ্ছে খুব নামি দামি। নিধি গিয়ে তাদের মাঝে একজনকে জড়িয়ে ধরে বলল, দোষ রকি, তুই আইসিস, আজ কিন্তু আমাদের সবাইকে অনেক গান শোনাতে হবে। ছেলেটা বলল, আচ্ছা, আমার জান পাখি বলেছে, এছাড়া কমিশনার স্যারের রিকোয়েস্টে পারফর্ম করতে এসেছি। কেক কাটা শেষে ছেলেটা গান গাচ্ছে।
আসছে, সবাই বসে আছে। আমার কাছে ইতিমতো টর্চার মনে হচ্ছে। বাংলা গানগুলোকে ইতিমতো ধর্ষণ করে দিয়েছে। আর পারলাম না শুনতে, তাই যখনই উঠে এসে পড়বো। এমন সময় নিধি রকির হাত থেকে মাইক্রোফোনটা নিয়ে বলল, এখন আপনাদের সামনে গান পরিবেশন করবে রাজ। তাকে গান পরিবেশন করার জন্য অনুরোধ জ্ঞাপন করা হলো। নিধির এমন কথা শুনে চমকে গেলাম। কি করব বুঝতে পারছি না। নিধির দিকে তাকিয়ে বুঝতে পারলাম সে খুব খুশি। সে এমন একটা সুযোগের অপেক্ষায় ছিল। তিশা বলল, এই নিধি, তুই এটা কি করলি? রাজ কি কোনোদিন গান গিয়েছে? অযথা মানুষটাকে লজ্জা দেওয়ার কি আছে? তুই না করে দে। নিধি বলল, আমি জানি সে পারে না। ওর কত বড় সাহস আমার সাথে ফাজলামি করা। আজ সবার সামনে লজ্জিত হবে। তুই কোনো কথা বলিস না, শুধু দেখে যা। হিরো আলমের কণ্ঠে গান। আমি গিটারটা রকির হাত থেকে নিয়ে বাজাবো, ঠিক মতো বাজাতে পারছি না। তখন একটা ছেলে বলল, ব্রো, আপনি স্টেজ থেকে নামেন, গিটার ধরতে পারেন না, আবার গান গাইতে গিয়েছেন। ছেলেটার কথা শুনে সবাই হু হু করে হেসে দিল। নিজের কাছে লজ্জা লাগছে, হাসির রোল পড়ে যাচ্ছে। নিধি আরো বেশি হাসছে। তিশা দৌড়ে আমার কাছে এসে বলল, রাজ চলো এখান থেকে। আমি মৃদু হেসে গিটারটা ঠিকভাবে ধরে রবীন্দ্রনাথের সেই ফাগুনের গানটার সুর ধরতেই সবাই নিস্তব্ধ হয়ে গেল। আমি গাইতে লাগলাম প্রিয় গানটি। গান শেষ হতেই সবাই করতালিতে মুখরিত হয়ে গেল পরিবেশ। তিশা দৌড়ে এসে জড়াই ধরে বলল, আনবিলিভেবল, আমি বিশ্বাস করতে পারছি না তুমি এত সুন্দর গান করো, ধারণার বাইরে। সত্যি তোমার গানটা আমার বার্থডে পার্টির সেরা গিফট ছিল। আমার আর তিশার দিকে সবাই হা করে তাকিয়ে আছে। বুঝতে পারলাম তিশা জড়িয়ে ধরাতে অনেকে অবাক হয়ে গিয়েছে। নিধির দিকে তাকিয়ে দেখি তার মুখটা মেঘলা আকাশের মতো কালো মেঘ ছেয়ে গিয়েছে। যে কোনো সময় বজ্রপাত হতে পারে। তিশাকে ছাড়িয়ে দিয়ে যখন বের হব, তখন কয়েকটা মেয়ে এসে আমার চারিদিকে দাঁড়ালো। দেখে মনে হলো সবাই উচ্চ বংশের। একটা মেয়ে বলল, সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। যতটা সুন্দর গিটার বাজিয়েছেন, ঠিক ততটা সুন্দর করে গান গিয়েছেন। প্লিজ আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা ফোন নাম্বার পেতে পারি? আমি পিছনে তাকিয়ে দেখি নিধি ম্যাম দাঁড়িয়ে আছে। আমি মুচকে হাসি দিয়ে বললাম, সরি আপু, আমি ফেসবুক ইউজ করি না, আর অফিসের ফোন সব কাজে ইউজ করে। কথাটা বলে বের হয়ে গেলাম। মেয়েটা আমার কথা শুনে করুণ দৃষ্টিতে তাকালো। বাইরে গাড়িতে বসে আছি। খানিকক্ষণ পর নিধি এসে গাড়িতে বসেই বলল, এত দাম দেখালি কেন আমার বান্ধবীদের সাথে? তোর মতো গায়ক বাজারের অলিগলিতে পড়ে থাকে, ছোট লোক একটা। জানিস তারা কত বড় লোক? আমি বললাম, ম্যাম, বড় লোকদের সাথে কথা না বলাই ভালো। আমরা তো মধ্যবিত্ত, আমাদের কাছে সম্মানটাই সব। তাছাড়া আপনার বড়লোক বান্ধবীদের সাথে সখ্যতা করার কোনো ইচ্ছাই আমার নেই। সেজন্য ছোট্ট একটা মিথ্যা বলেছি। এছাড়া ফেসবুক ব্যবহার করা আমার পছন্দ নয়। আরেকটা কথা ম্যাম, আল্লাহ যাকে সম্মানিত করে তাকে পৃথিবীর কেউ লজ্জা দিতে পারে না। নিধি বলল, ও আচ্ছা, তাই নাকি? তোর আবার কিসের সম্মান যে একটা মেয়ের সরলতার সুযোগ নিয়ে সব দেখে নেয়? যার কাছে একটা মেয়ের সম্মান নিরাপদ নয়, তার আবার কিসের সম্মান? ছোট লোক, গাড়ি চালা, লেট হলে খবর আছে। নিধিকে বাসায় নামিয়ে দিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। এমন সময় ফোনটা বেজে উঠলো। প্রথমবার ধরলাম না, পরে আবার রিং হতেই ফোনটা ধরলাম। ফোন ধরতেই ওপাশ থেকে বলে উঠলো, কেমন আছেন? আমি বললাম, জি আলহামদুলিল্লাহ। আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি আপনার খুব কাছের কেউ, যতটা কাছে পৃথিবী আর চাঁদের অবস্থান। এখন আপনার আকাশের চাঁদটা খুঁজে নেন। আমি বললাম, আপনি কে বলবেন, নয়তো ফোনটা রেখে দিব। এই যে ওয়েট, প্লিজ ফোনটা রাখবেন না। আমি তিশা, নিধির ফ্রেন্ড। বাব্বা, এত রাগ, আরও পরিচয় দিতে হবে? আমি বললাম, ও আচ্ছা আপু, আপনি তা এত রাতে কি মনে করে? তিশা বলল, এই আপনি আমাকে আপু ডাকলেন কেন? আপনি সত্যি অনেক পচা। আমি আপনার কত ছোট জানেন? শোনেন, আমাকে তিশা নামে ডাকবেন কেমন? আমি বললাম, আচ্ছা আপু, আপনি কমিশনার স্যারের মেয়ে, আপনাকে নাম ধরে ডাকলে কেমন দেখা যায়? তিশা বলল, আবারও আপু? আর হ্যাঁ, আমার সবচেয়ে বড় পরিচয়, আমি মানুষ, আর আপনিও মানুষ। আমি তো আর কমিশনার না, আমার বাবা কমিশনার। আমি আমার বাবার পরিচয়ে নয়, নিজের পরিচয়ে বড় হতে চাই। আমি বললাম, আচ্ছা এখন রাখি, ঘুমান আপনি। আর হ্যাঁ, আপনাকে নীল শাড়িতে অনেক সুন্দর লাগে। তিশা বলল, সত্যি কি সুন্দর লাগে? তবুও তো কারণ নজরে পড়তে পারলাম না। আচ্ছা বাদ দেন, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব সে ভাষা খুঁজে পাচ্ছি না। আমার জন্মদিনের সেরা গিফট ছিল আপনার গানটা। আমি মুগ্ধ হয়ে গেছি। আপনার গানের প্রতিটা চরণ আমার মর্মে আঘাত করেছে। আমি বললাম, আচ্ছা, এত প্রশংসার যোগ্য আমি না। এবার ঘুমান, আর আমাকেও ঘুমাতে দেন, কাল সকালে ডিউটি আছে।
তিশা বলল, ঠিক আছে ঘুমান। আচ্ছা আপনি এমন কেন, কিছু বোঝেন না? আমি কথা না বাড়িয়ে ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। এইদিকে নিধির ঘুম আসছে না। যাকে অপমান করার জন্য সবার সামনে গান বলতে দিল, ভাবছে যাকে জীবনে গিটার ধরতেই দেখেনি সে কি করে এত সুন্দর গান করবে। অথচ তাকে লজ্জা দিতে গিয়ে সে নিজেই লজ্জায় পড়ে যায়। রাগে নিজের চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে তার। যে করেই হোক ছোট লোকটাকে শাস্তি দিতেই হবে। এইসব ভাবতে ভাবতে নিধি ঘুমের রাজ্যে হারিয়ে গেল। নিধি দেখতে পেল সুদর্শন একটা যুবক হাতে গিটার নিয়ে গান গাইছে। তার মনে হচ্ছে ছেলেটাকে সে আগেও কোথাও দেখেছে, ঠিক মনে করতে পারছে না। বাট গানের কথাগুলো তার হৃদয়ে দোলা দিয়ে যাচ্ছে। মনে হচ্ছে গানের কথাগুলো সে আগেও শুনেছে, ঠিক মনে পড়ছে না। হঠাৎ মনে হলো এই গানটা সে আগেও পড়েছে। ফেসবুকে মেঘরোদ্দুর আইডিতে গানটা পোস্ট করা হয়েছে। তার মানে তার কল্পনার রাজপুত্র তার সামনেই দাঁড়িয়ে। নিধি একটু সামনে এগিয়ে বলল, কে তুমি? একটু পিছনে ফিরে তাকাও, তোমাকে এক পলক দুই নয়নে দেখি। ছেলেটা বলল, কিছু কিছু মানুষ দৃষ্টির আড়ালে থাকাই শ্রেয়। তাদের কাছে গেলে আকাশের শুভ্র মেঘগুলো যে আপনার জীবনে কালো মেঘের রূপ ধারণ করবে, এক সময় সেটা কষ্টের জল হয়ে আপনার দু চোখ বেয়ে মাটিতে গড়িয়ে পড়বে। নিধি বলল, আমি সেই বৃষ্টিতে স্নান করতে চাই। আমাকে কি তোমার ভালোবাসার বৃষ্টিতে স্নান করানো যাবে না? ছেলেটা বলল, পৃথিবীতে সব জিনিস ছোঁয়া যায় না, কিছু জিনিস ছুলে তা দুঃখে পরিণত হয়। তেমনি সকল ভালোবাসা পূর্ণতা পায় না। নিধি বলল, কেন পূর্ণতা পাবে না? আমি যে না দেখেই তোমাকে ভালোবেসে ফেলেছি, যার ছবি নিজের হৃদয়ের ছোট্ট ঘরটাতে এঁকেছি। প্লিজ একটাবার তোমাকে দেখা দিয়ে ধন্য করো আমায়। ছেলেটা বলল, না দেখাই ভালো। পৃথিবীতে সবকিছু দেখতে হয় না, ছুতে হয় না এক জীবনে সবকিছু। আপনি বরং আমাকে ভুলে যান। দিদি বলল, না আমি সত্যি তোমাকে বড্ড বেশি ভালোবাসি। বলো তুমি কে, কেন নিজেকে আড়াল করে রেখেছো? ছেলেটা বলল, সব থেকেও যার কিছুই নাই, একটা কথাই শূন্য সে। শূন্যের কোঠায় শুধু যাবতীয় দীর্ঘশ্বাস। তোমরা সেই শূন্য দেখেই নাম দাও শূন্যতা। আমি বলি নিঃস্ব, আমি বলি একা। সেই শূন্যতার নাম আমি দিই আমি, যে শূন্য আর পূর্ণতা পেতে চায় না। ছেলেটার কাব্যিক কথা শুনে নিধির চোখ ছলছল করে উঠল। কান্না বিরোধিত কণ্ঠে নিধি বলল, জানো ছাই রঙের হাসিতে আমার আকাশি রঙের দুঃখ লুকায়। ওই আকাশটাই যেন একা আমার দুঃখগুলো আড়াল করে রেখেছে রাত ভরে। তাই দুঃখের নামে জুড়ে দিয়ে আকাশি রং ছুকে আমার হাসির ভেতর তোমার প্রিয় রঙকে রাখি। আমি সুখ বলতে এখন তোমায় বুঝি, ভালোবাসার নামকরণে থাকবে আমার তুমি। হঠাৎ টেবিলের উপর থেকে কিছু একটা পড়ার শব্দে নিধির ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকাতেই দেখে একটা বিড়াল দৌড়ে যাচ্ছে। ফ্লোরে চায়ের কাপটা পড়ে আছে। এখনো সে গিটার বাজানো বালকটাকে খুঁজছে। তার মনেই হচ্ছে না সে স্বপ্ন দেখছে। মনে হচ্ছে ছেলেটা এখনো তার সামনে বসে আছে। রুমের চারিদিকে সে ছেলেটাকে হন্যে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও পাচ্ছে না। ঠিক তখনই কলিং বেলটা বেজে উঠল। নিধি দরজা খুলে রাজকে দেখতে পেল। নিধি বলল, এই ছোট লোক, সাত সকালে আমাকে কেন ডাকতে আসছিস? আমি নিধির দিকে তাকাতেই চমকে গেলাম। ম্যাম উন্না পড়েনি, তাই আমি ঘরে বাইরের দিকে তাকালাম। নিধি বলল, এই কিসের জন্য আসছিস? আর ওভাবে পিছনে আমার দিকে বাইরে তাকিয়ে কি দেখছিস অসভ্য? আমি বললাম, ম্যাম আপনার উন্না ঠিক করেন। আর সরি, জানতাম না আপনার উন্না ঠিক নাই। জানলে কলিং বেল নক করতাম না। নিধি তার দিকে তাকিয়ে চমকে গেল। তার উন্না বিছানায়। নিজের দিকে তাকিয়ে একটা চিৎকার দিল। আমি সাথে সাথে কান ধরে ফেললাম। নিধি দৌড়ে গিয়ে উন্নাটা পরে নিল। উন্নাটা পরেই বলল, এই অসভ্য, তুই জানতিস সকালে মেয়েদের উন্না ঠিক থাকে না। সেই সুযোগ নিতেই তুই দরজায় নক করেছিস। আর তোর চোখ এত খারাপ কেন? আমি তো বুঝতে পারলাম না আমার বুকে ওন্না নেই। তুই কেমনে খেয়াল করলি? তুই ওই দিকে তাকাইছিস। বাবা, ও বাবা, কোথায় তুমি? কথাটা অর্ধেক বলার আগেই দিদি ম্যামের মুখটা হাত দিয়ে চেপে ধরে বললাম, ম্যাম প্লিজ স্যারকে ডাকবেন না। স্যার নিজেই আমাকে আপনার কাছে পাঠিয়েছে। স্যার এইসব শুনলে কষ্ট পাবেন। প্লিজ স্যারকে ডাকবেন না, আপনার সম্মানহানি হবে। স্যারকে না ডেকে যে শাস্তি দিবেন সে শাস্তি মাথা পেতে নিব। কথাগুলো বলে নিধির মুখ থেকে হাত ছড়িয়ে নিতেই নিধি আমার গালে ঠাস ঠাস করে চর বসিয়ে দিয়ে বলতে লাগলো, এই কুত্তা, তোর কি করে সাহস হয় আমাকে টাচ করার? তুই সত্যি একটা কালপিট। আমার সামনে 50 বার কান ধরে উঠবি আর বসবি, এটা তোর শাস্তি। আমি বললাম, ম্যাম এটা না করলে হয় না? নিধি বলল, হবে না কেন হবে? তোর কিছুই করতে হবে না। বাবাকে ডাক দিচ্ছি, ওয়েট। বাবা, ও বাবা। আমি বললাম, ম্যাম আমি কান ধরে উঠবস করছি, তবুও স্যারকে ডাক দিবেন না? নিধি বলল, এই তো গুড বয়, এখন বস আর বলবি। কোনোদিন এভাবে আমার রুমে আসবি?
তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিয়েন। ধন্যবাদ। ম্যাম, আমি কান ধরে উঠবস করছি, তবুও স্যারকে ডাক দিবেন না? নিধি বলল, এই তো গুড বয়, এখন বস, আর বলবি কোনোদিন এভাবে আমার রুমে আসবো না। কি আর করার, বাধ্য হয়ে কান ধরে উঠবস করলাম। দিদির দিকে তাকিয়ে দেখি সাতচুন্নিটা তাচ্ছিল্যের হাসি দিচ্ছে। উঠবস শেষে ম্যামকে বললাম, ম্যাম, স্যার আপনাকে একা একা কোথাও যেতে মানা করেছে, গোয়েন্দা বিভাগ থেকে নাকি জরুরি সংকেত দিয়েছে। দিদি বলল, আচ্ছা ঠিক আছে, যাব না, তুই যা এবার আমার সামনে থেকে। আমি নিচে আসতেই রাফি বলল, কমান্ডার স্যার তোমাকে তার রুমে যেতে বলেছে। আমি বললাম, আচ্ছা যাচ্ছি। আমি কমান্ডার স্যারের রুমে গিয়ে স্যালুট দিতেই স্যার বলল, রাজ, আগামী সপ্তাহ থেকে প্র্যাকটিস চলবে। তুমি সাঁতার, শুট, দৌড়, প্যারাশুট সহ কয়েকটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তাছাড়া তোমাকে আরো 20 জনকে খেলাধুলায় বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে, সাঁতার আর শুট বিভাগে। আমরা চাই এই বছর আমাদের বেঙ্গল রেজিমেন্টের সেনাবাহিনীর অন্যান্য রেজিমেন্টের মাঝে শ্রেষ্ঠ হোক। আমি বললাম, জি স্যার, ইনশাল্লাহ। স্যার বলল, আচ্ছা এবার যাও। আমি স্যারের রুম থেকে বের হয়ে দাঁড়াতেই রাফি পিছন থেকে বলল, রাজ, একটা কথা বলি। আমি বললাম, হ্যাঁ বলো, কি বলবা? রাফি বলল, তুমি একটা মানুষ, এত বিষয় এত এক্সপার্ট কিভাবে? যেমন লেখাপড়া তেমন প্রতিটা খেলাধুলা। আমরা যেই সব কল্পনাও করতে পারি না, তুমি সেই সব করে দেখিয়ে দাও। সত্যি তোমার রেজিমেন্টে থেকে নিজেকে গর্বিত মনে হয়। আমি বললাম, রাফি, এতে শুধু আমার পরিশ্রম, সব তো আমার মহান করুণাময় আল্লাহ তাআলার অনুগ্রহ, যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা। রাফি বলল, আচ্ছা ধন্যবাদ। আমি বললাম, স্বাগতম তোমাকেও। কথা শেষ করে ঘাড় ঘোরাতেই মোটামুটি অবাক হলাম। মনে হচ্ছে রূপা নীল শাড়ি পরে ময়ূরাক্ষীর তীরে দাঁড়িয়ে আছে। তিশা বলল, আসসালামু আলাইকুম মিস্টার সিঙ্গার, কেমন আছেন? আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম ম্যাম, ভালো, আপনি কেমন আছেন? তিশা বলল, জি ভালো, কালকে সেই গানটার জন্য স্পেশালি আবারও থ্যাঙ্কস। আর হ্যাঁ, আরেকটা কথা, সত্যি নীল শাড়িতে আমাকে এতটা সুন্দর লাগে আপনি বলার আগে কখনো উপলব্ধি করতে পারিনি। আমি বললাম, সুন্দরের চোখে দেখলে সব সুন্দর, যার অন্তর যত পরিষ্কার তার দৃষ্টি তত সুন্দর। আর কিছু কিছু মেয়ে সৃষ্টিকর্তার প্রদত্ত কিছু মায়া নিয়ে আসে, যাদের নীল শাড়িতে মায়াবতী লাগে। আপনিও তার ব্যতিক্রম নয়। তিশা বলল, আচ্ছা, কাব্যিক ভাষা এত বুঝি না। নিধি কোথায়? তাকে ফোনে পাচ্ছি না, ফোন সুইচ অফ দেখাচ্ছে। আমি বললাম, ম্যাম উপরে আছে, আপনি বাসায় যান। তিশা বলল, আবার ম্যাম? আপনাকে না কতবার বলছি ম্যাম ডাকবেন না আমাকে। আমি তিশা, তারিনও ডাকতে পারেন। আচ্ছা গেলাম, আবার আসবো। তিশা আমাদের সামনে থেকে চলে যেতেই রাফি বলল, রাজ, মেয়েটার মতিগতি ঠিক মনে হচ্ছে না, মনে হচ্ছে তোমার প্রেমে পড়েছে। আমি একটু হেসে বললাম, শোনেন, এই বয়সটাই এমন, এই বয়সটা হচ্ছে বসন্তকালের মতো। বসন্তকালে যেদিকেই তাকানো যায় সেদিকেই মন আকৃষ্ট হয়, তাই এই বয়সে এমন একটু একটু আবেগ জেগে উঠবেই। তিশা মনে মনে বলছে, মানুষটা এমন কেন, আর কিভাবে বুঝবে তাকে আমার ভালো লাগে? জানে না মেয়েদের বুক ফাটে তবুও মুখ ফোটে না, মেয়েরা কার জন্য শাড়ি পরে? সত্যি সাইকো একটা। 1x এর দুরন্ত অফার, রেজিস্ট্রেশন করে মাত্র 300 টাকা ডিপোজিট করুন এবং গিফট সেকশনে আমার প্রোমো কোড ভয়েস দীপু ব্যবহার করে পেয়ে যান 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত বোনাস। প্রতিদিন ইন্টারন্যাশনাল ম্যাচ, ক্রিকেট, ফুটবল সহ জনপ্রিয় গেম সেরা আউট। এছাড়াও চলছে মেগা গিভওয়ে, আইফোন 17 প্রো ম্যাক্স, ফ্রি ক্যাশ, রয়্যাল এনফিল্ড বাইক সহ আরো অনেক পুরস্কার। প্রতিদিন 10 জন লাকি ইউজার পাবেন ফ্রি বেড। ফ্রি বেড পেতে এখনই আপনার প্লেয়ার আইডি ইনবক্স করুন। নিধি বলল, এই তিশা, তুই কখন এলি? প্রেমে টেমে পড়লি নাকি? আজকাল শাড়ি পরছিস, ফেসবুকে রোমান্টিক পোস্ট করছিস। তিশা বলল, ধুর, কি বলছিস, প্রেমে পড়বো কার আবার? তোর ফোনে সকাল থেকে ফোন দিচ্ছি কিন্তু ফোন অফ দেখাচ্ছে। কলেজ থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে যাবে, রাফিদ, নিহাত, সাগরেরা সবাই যাবে, সবাই যেতে বলেছে। আমি বলছি তুই গেলে আমি যাব। দিদি বলল, না, বাবা বলেছে আমার একা একা কোথাও যাওয়া নিষেধ। তিশা বলল, দোষ, তুই না গেলে আমিও যাব না। আর একা কেন? আঙ্কেলকে বলে নিরাপত্তার ব্যবস্থা করে নিবি। দিদি বলল, পাগল হয়েছিস তুই? পার্সোনাল নিরাপত্তার জন্য বাবাকে বলতে আমার লজ্জা করছে। তিশা বলল, তুই চুপ কর, তুই শুধু রাজি হ, আঙ্কেলকে কিভাবে রাজি করাতে হয় সেটা আমি বুঝবো। দিদি বলল, আচ্ছা, যদি কোনো বিপদ হয়? আমার না ভয় করছে, আমি যেতে পারবো না। তিশা বলল, এই তুই চুপ কর না, রাজকে সাথে করে নিব, এছাড়া আমাদের ব্যাচের সবাই আছে, তাছাড়া স্যার ম্যাডামরা তো আছেই।
নিধি বলল, তুই কি বললি আবার বল। ওই অসভ্যটা গেলে আমি কোনোদিনও যাব না। ওই অসভ্যটার নাম তুই আর মুখে নিবি না। তিশা বলল, আচ্ছা ঠিক আছে, নিব না। তুই এবার বল যাবি কিনা। আর শোন না, আমাদের ব্যাচের বেস্ট ডান্সার রকি যাবে, খুব মজা হবে। নিধি বলল, ও সত্যি? আচ্ছা বাবাকে তুই ম্যানেজ করবি, ঠিক আছে আমি যাব। তিশা বলল, গুড গার্ল। আমি আঙ্কেলের কাছে গেলাম। তিশা সিনহা স্যারের কাছে গিয়ে বলল, আঙ্কেল একটা অনুরোধ করব, রাখবেন? সিনহা বলল, কি অনুরোধ মামুনি? তুমি তো আমার নিধির মতোই, বলো কি বলবে। তিশা সমুদ্র সৈকতের কথা বলল, সাথে আজকে পার্সোনাল সিকিউরিটির কথা বললে। জেনারেল সিনহা স্যার কিছু একটা ভেবে মুচকে হেসে বলল, আচ্ছা। তিশা খুশি হয়ে সিনহা স্যারের রুম থেকে বের হয়ে নিধিকে বলল, স্যার রাজি ম্যাডাম, আপনি প্রস্তুতি নেন, আমি আজ তাহলে আসি। পরের দিন সকালবেলা রেডি হচ্ছি ডিউটির জন্য। এমন সময় ফোনটা বেজে উঠলো। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে তিশা বলল, পরশুদিন রেডি থেকো, তোমাকে নিয়ে সমুদ্র সৈকতে যাচ্ছি। আমি ডিউটির কথা বলে ফোনটা রেখে দিয়ে ভাবতে লাগলাম, মেয়েটা আমাকে পাগল বানিয়ে ছাড়বে। এইসব ভাবতে ভাবতেই সাথী এসে বলল, স্যার আপনাকে ম্যাডাম উপরে যেতে বলল। সাথী চলে যাওয়ার পর আমি উপরে যেতেই ম্যাম বলল, একটু ওয়াশরুমে আসো। আমি ওয়াশরুমে যেতেই বলল, দেখো এখানে আমার গলার চেনটা হারিয়ে ফেলছি, খুঁজে বের করে দাও। গোসল করার চৌবাচ্চা দেখিয়ে দিয়ে আমি চৌবাচ্চার ভিতরে হাত দিতেই মনে হলো আমি জ্বলন্ত করলায় হাত দিয়েছি। হাতটা মুহূর্তেই ঝলসে গেল। আল্লাহ গো বলে জোরে একটা চিৎকার দিয়ে উঠলাম। নিধি আমার চিৎকার শুনে শার্টের কলারটা ধরে একটানে আমাকে তার কাছে নিয়ে বলল, আহারে বাবুটার খুব লেগেছে তাই না? মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। এবার বস কেমন লাগে? তুই যতটা কষ্ট পেয়েছিস তার সহস্র গুণ বেশি কষ্ট আমাকে কুড়ে কুড়ে খায়। আমার এখনো যখন আমার সেই রাতের কথা মনে হয়, যেই দিন তুই আমার সরলতার সুযোগে সব দেখে নিয়েছিস, নিজেকে কেটে ফেলতে ইচ্ছে করে। আমি আর কিছু বললাম না, হাতটা জ্বলতেছে। কোনো রকম কষ্টে দাঁতে দাঁত চেপে নিচে নেমে পড়লাম। নিচে নামতেই রাফি বলল, কমান্ডার স্যার তার রুমে যেতে নাকি আমাকে বলেছে। আমি খানিকটা হতভম্ব হয়ে পড়ি সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে। এত বছর পর দেখবো ভাবতে পারিনি। তামান্নাও আমাকে দেখে অবাক হলো। আমি বুঝতে পারছি না তামান্না এখানে কিভাবে আসলো। আমাকে দেখে তামান্নাই আমার দিকে এগিয়ে এসে বলল, রাজ তুমি এখানে? তোমাকে এভাবে দেখবো ভাবতে পারিনি, জানো কত খুঁজেছি তোমায়। আমি বললাম, ম্যাডাম আমি তো আপনাকে চিনতে পারলাম না। বুকের মাঝে চাপা কষ্টটা লুকিয়ে রেখে কমান্ডো স্যারের রুমে ঢুকে পড়লাম। তামান্না আমার দিকে অবাক নয়নে তাকিয়ে আছে। সে ভাবতেই পারছে না এত বছর পর আমাকে দেখতে পারবে। এইদিকে রাফির কথা শুনে কমান্ডোর স্যারের রুমে গিয়ে দেখি যে স্যার একটা কাগজ হাতে নিয়ে বসে আছে। আমি স্যারের সামনে গিয়ে স্যালুট দিতেই স্যার বসতে বলল। যতই সময় গড়াচ্ছিল হাতের পুরানি ততই বাড়তে লাগলো। স্যার বলল, রাজ তোমার জন্য একটা খুশির খবর আছে, আর সেটা হচ্ছে সামনে রবিবার, তার মানে আজ থেকে সপ্তাহখানিক পর তুমি সামনে সেনা প্রতিযোগিতাকে সামনে রেখে অনির্বাণ পরিচালনা টিমের প্রধান হচ্ছ। তোমার প্রায় সব রকমের খেলাধুলার দক্ষতা এবং তোমার তীক্ষ্ণ বুদ্ধি, এছাড়া হেলিকপ্টার থেকে প্যারাশুট জাম্প আমাদের সকলকে মুগ্ধ করেছে। তোমার মূলত হেলিকপ্টার জাম্প নিয়ে সৈন্যদের সাথে কাজ করতে হবে। আমি আশা করি তুমি সফল হবে। আমি বললাম, ইনশাল্লাহ স্যার। স্যার বলল, আর হ্যাঁ শুনলাম 2 দিন নাকি সিনহা স্যারের পরিবারকে সিকিউরিটি দিচ্ছ, সাবধানে থেকো। আমি বললাম, ধন্যবাদ স্যার। আমি স্যারের রুম থেকে বের হতেই ফোনটা বেজে উঠলো। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে মা বলল, কেমন আছো বাজান? আমি বললাম, হ্যাঁ মা ভালো আছি, তুমি কেমন আছো? আর মহারানীটা কেমন আছে? মা বলল, বাজান আমি ভালো আছি, তোকে নিয়ে দুঃস্বপ্ন দেখেছি। তুই ভালো আছিস তো, সত্যি করে বল। আমি বললাম, হ্যাঁ মা আমি অনেক ভালো আছি, তুমি তোমার যত্ন নিবা, আর তুমি মেডিসিন ঠিক মতো নাও তো? মা বলল, হ্যাঁ বাবা নি। আর হ্যাঁ তোর মহারানী প্রতিদিন বলে, মা ভাইয়া কোন দিন আইবো? নে ধর তোর মহারানী স্কুল থেকে আসছে, তোর সাথে কথা বলবে। আশা বলল, হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া তুমি কেমন আছো? আমি বললাম, এই তো মহারানী অনেক ভালো। আমার মহারানীটা কেমন আছে? আশা বলল, ভাইয়া আমিও ভালো আছি। জানো ভাইয়া আমাদের বিড়াল ছানাটা আছে না, ওইটা 4টা বাবু দিয়েছে। বাবুগুলো কি কিউট, অনেক সুন্দর। এই ভাইয়া এবারের ঈদে তুমি আসবা না? আমি বললাম, হ্যাঁ মহারানী ছুটির আবেদন করব, যদি ছুটি দেয় তবেই আসতে পারবো। আশা বলল, আমি জানি না কিছু, ঈদের এখনো 2 মাসের বেশি বাকি, তুমি আসবা এটাই জানি, নয়তো তোমার স্যারকে আমার ফোন দিবে, আচ্ছা করে বকা দিব।
আমি একটু হেসে বললাম, জো হুকুম মহারানী, এখন রাখি, ডিউটিতে আছি। আশা বলল, এই ভাইয়া ফোন রেখো না। শোনো, এবারের ঈদে আমার কিন্তু কোনো জামা চাই না। এবারের ঈদে তুমি আসবা এটাই জানি, নয়তো আমি কিছুই করব না, আর কোনোদিন তোমার সাথে কথা বলবো না, মনে রেখো। আমি বললাম, আচ্ছা মহারানী, এবার তাহলে রাখি, ডিউটি আছে যে, আমার লক্ষ্মী মহারানী, বলে ফোনটা কেটে দিলাম। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতে ডিউটি শেষ করার আগে কল আসলো হেডকোয়ার্টার থেকে। কাল আমাকে সিনহা স্যারের মেয়ে নিধির সাথে কক্সবাজারে 2 দিনের ট্যুরে যেতে হবে। আমি স্যারকে সম্মতি দিয়ে ফোনটা রেখে দিতেই রাতে খাবার খেতে চলে গেলাম। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই, এমন সময় তিশার ফোনটা রিসিভ করতেই তিশা বলল, কি আপনি এখনো ঘুমাননি? কি করেন এখনো? আমি বললাম, এই তো শুয়ে আছি। আপনি হঠাৎ এত রাতে ফোন দিলেন? তিশা বলল, কেন, এত রাতে ফোন দেওয়া যাবে না? আচ্ছা বলেন তো, কাল কি ড্রেস পরে যাব? আমি না চুজ করতে পারছি না, তাই আপনাকে ফোন দিলাম। ব্যাগ গুছাচ্ছি, বুঝতেই তো পারছেন 3 দিনের ট্যুর। আমি বললাম, কি বলছেন এইসব? 3 দিনের মানে? আমি তো জানি 2 দিনের। তিশা একটু হেসে বলল, ওটা আমি মিথ্যা বলেছি। যাই হোক, আপনি আমাকে বলেন কি কি ড্রেস নিয়ে যাব। আর হ্যাঁ, আপনিও আপনার ব্যাগ গুছান, যদি সেখান থেকে না ফিরি তাহলে জানো ছোটখাটো একটা সংসার পাততে পারি। আমি বললাম, মজা অফ করেন প্লিজ, অনেক রাত হয়েছে, ঘুমান। আর হ্যাঁ, ফর্মাল ড্রেস নিয়ে যান, যেগুলোতে আপনি কমফোর্ট ফিল করেন। আর সমুদ্রে সাঁতার কাটার জন্য অবশ্যই জিন্স নিয়ে যাইয়েন, শাড়িতে আবার বেশ লাগবে। তিশা বলল, আচ্ছা, তবে বাসা থেকে বের হওয়ার সময় আপনার পছন্দের কালার নীল রঙা শাড়ি পরে যেতে চাই। কালো পাড়ের নীল রঙা 2টি তাঁতের শাড়ি অনলাইনে অর্ডার করেছি, যদিও আমি করিনি, দিদি করেছিল, দেখে অনেক ভালো লাগছে, তাই ভাবছি ওটা পরবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এখন ঘুমাতে দেন, কাল সকালে আবার উঠতে হবে। তিশা বলল, এই থামেন, শোনেন না, আপনার কি নীল পাঞ্জাবি আছে? আমি বললাম, হ্যাঁ আছে তো, কেন? তিশা বলল, আপনি কাল সকালে নীল পাঞ্জাবি পরে রওনা দিবেন, ঠিক আছে? মনে থাকবে তো? আর হ্যাঁ, নীল পাঞ্জাবি না পরলে আপনার খবর আছে। আমি ফোনটা কেটে দিয়ে ফেসবুকে একটু ঢুকে দেখলাম নীলসে মেঘ আইডি থেকে অনেকগুলো মেসেজগুলো অনিচ্ছা সত্ত্বেও সিন হয়ে গেল। মেয়েটা এখনো অনলাইনে অ্যাক্টিভ। মেসেজ সিন হতেই আবার মেসেজ আসলো, প্লিজ আমার সাথে কথা বলেন, আপনার নামটা একটু বলবেন, প্লিজ বলেন নাম। যতই সময় যাচ্ছে মেয়েটার মেসেজ ইনবক্স ভারী হয়ে যাচ্ছে। আমি আর মেয়েটার মেসেজের কোনো রিপ্লাই না দিয়ে অফলাইন হয়ে গেলাম। যদিও ফেসবুকে আসলে কখনো মেসেঞ্জারে আসা হয় না, আজ ভুল করে এসে পড়েছি। ফোনটা সুইচ অফ করে ঘুমিয়ে গেলাম। ফজরের আজান কানে লাগতেই ঘুম থেকে উঠে নামাজে চলে গেলাম। আরেকটা দিনের নবসূচনা হলো। নামাজ শেষ করে রুমে এসে ব্যাগ গুছাতে লাগলাম। নীল পাঞ্জাবিটার দিকে চোখ যেতেই তিশার কথা মনে পড়লো। ব্যাগ গুছিয়ে বসে আছি, হাতের দিকে তাকিয়ে দেখি কয়েকটা জায়গায় ফুসকা পড়ে আছে। মনে মনে মুচকে হাসি দিয়ে বাইরের দিকে তাকালাম। বাইরে নতুন সৈনিকেরা দৌড়াচ্ছে, কেউ বা প্যারেড করছে। জীবন কত বিচিত্র। সকাল 9টায় কমান্ডো স্যারের ডাক পড়লো। কমান্ডো স্যারের রুমে যেতেই স্যার একটা রিভলভার হাতে দিয়ে বলল, এটা সবসময় নিজের সাথে রাখবে। আর হ্যাঁ, এছাড়া স্যারের মেয়েকে প্রোটেক্ট দেওয়ার জন্য তোমাকে কক্সবাজার জেলা পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করবে। যদি কোনো অপ্রীতিকর ঘটনা দেখো, তুমি জেলা পরিষদের পুলিশের সাথে যোগাযোগ করবে। আমি বললাম, ইয়েস স্যার, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব। কমান্ডর স্যার বলল, আচ্ছা যাও, টেক কেয়ার। আমি স্যারের রুম থেকে বের হতেই ফোনটা বেজে উঠলো। ফোন রিসিভ করতেই তিশা বলল, এই আপনি কোথায়? নিধিকে নিয়ে বের হন, আমরা সবাই অপেক্ষা করছি। আর হ্যাঁ, অবশ্যই নীল পাঞ্জাবি পরে আসবেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি নিধি ম্যামকে নিয়ে বের হচ্ছি। ফোনটা রেখে দিয়ে সিনহা স্যারের বাসায় গিয়ে কাজের মেয়েটাকে বললাম, এই যে আপু, নিধি ম্যাম কি রেডি হয়েছে? রেডি না হলে একটু তাড়াতাড়ি রেডি হতে বলবেন, সবাই অপেক্ষা করছে। কাজের মেয়েটা বলল, জি স্যার, আমি যাচ্ছি। স্যার, আরেকটা কথা, আপনাকে নীল পাঞ্জাবিতে অনেক সুন্দর লাগছে। কথাটা বলে কাজের মেয়েটা চলে গেল। আমি সোফাতে বসে আছি। কিছুক্ষণ পর স্যার আমার কাছে এসে বলল, রাজ, আমার মেয়েটাকে দেখে রেখো, অনেক দুষ্টামি করে ও, আমাকে ছাড়া কোথাও যায়নি, এইবারই প্রথম কোথাও যাচ্ছে। মা মরা মেয়ে, তুমি সর্বক্ষণ ওর খেয়াল রাখবে। স্যার কথা শেষ করতে না করতেই দেখি রুম থেকে একটা নীলপরি বের হচ্ছে। মনে হচ্ছে সৃষ্টিকর্তা সব সৌন্দর্য নিধির উপরে বর্ষার বৃষ্টির মতো ঢেলে দিয়েছে, চোখ ফেরাতে পারছি না। নিধি আমাদের সামনে এসেই তার বাবাকে বলল, বাবা, তুমি নিজের যত্ন নিবা, আর একদম চিন্তা করবে না, আমি গেলাম। আমাদের দুজনের লাগেজ নিয়ে কলেজ গেটে চলে গেলাম। নিধি বারবার আর চোখে তাকাচ্ছে, আমি এক মনে ফোন টিপছি। এমন সময় নিধি বলল, এই ছোট লোক, আর কোনো রঙের পাঞ্জাবি ছিল না? এই রঙের পরতে হয়, লোকে আমাদের দেখে কি ভাববে?
আমি বললাম ম্যাম আপনার টিপটা ঠিক জায়গায় নেই, ঠিক করে পড়েন। নিধি বলল, এই কুত্তা তুই এখনো ভালো হসনি? ওই দিনের শাস্তির কথা মনে নেই? তোদের মতো ছেলেরা পায়ের নিচেই ঠাঁই পায়। তোর বলতে হবে যে আমার টিপ ঠিক জায়গায় আছে কি নেই। আমি বললাম সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে, মাফ করবেন, ভুলেই গিয়েছিলাম গরিবদের জায়গা পায়ের নিচে। নিধি বলল, মনে রাখিস সব সময়, নেক্সট টাইম আমার সামনে লুচ্চামি করলে পরিণাম অনেক ভয়াবহ হবে। এইদিকে কলেজে এসে পড়লাম সকাল 9:50। তিশা দাঁড়িয়ে আছে, অনেকে গাড়িতে বসে আছে। আমরা যেতেই তিশা দুজনকে দুটো টিকিট দিয়ে বলল, আমি আরো আঙ্কেলকে ফোন করেছিলাম নিধি, তো লেট হচ্ছিল বলে। আর হ্যাঁ, আপনাকে ধন্যবাদ কথা রাখার জন্য। এবার চলো, গাড়ি ছেড়ে দিবে। আমি গাড়ি থেকে লাগেজ নামিয়ে বাসে নিয়ে রেখে বাসে উঠে সিট খুঁজছি। এমন সময় তিশা ডাক দিল, রাজ আপনার সিট জানালার পাশে। এই বলে তিশা উঠে দাঁড়ালো। আমি গিয়ে জানালার পাশে বসলাম। গাড়ি ছুটছে আপন গতিতে। আমি জানালা দিয়ে বাইরের প্রকৃতি দেখছি। আমাদের পিছনের সিটে সোহান আর নিধি বসেছে। তিশা বারবার আর চোখে আমার দিকে তাকাচ্ছে। আমি মাথা ঘোরাতেই অন্যদিকে তাকাচ্ছে, অনেকটা লুকোচুরির মতো। পিছনের সিটে সোহান ছেলেটা টুংটাং করে হজবরলের মতো গিটারে সুর তুলছে। অনেকটা বিরক্তকর লাগছে, তবুও বাইরের প্রকৃতি মনে এক বিশেষ ধরনের অনুভূতি স্পর্শে ছুঁয়ে যাচ্ছে। তিশা বলল, নিধি আজ তোকে অনেক সুন্দর লাগছে, একদম নীলছে পরীর মতো। তোর যে রাজকুমার দেখলে নিশ্চয় আজ তোর রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। নিধি বলল, মজা করছিস না? তবে শাড়ি সত্যি অনেক সুন্দর আছে। তবে কি জানিস, শাড়িটা আমার চয়েজের না। সেই দিন আমার রূপকথার রাজকুমার লিখেছে, মেয়েদের কালো পাড়ের নীল তাঁতের শাড়ি কালো রঙের টিপে যতটা মায়াবতী লাগে, পৃথিবীর অন্য কোনো রঙে তা দুর্লভ। তিশা বলল, তাই বুঝি? সত্যি তোর রাজকুমারের চয়েজ আছে? আমার রাজকুমারেরও চয়েজ আছে। নিধি বলল, তাই? তোর রাজকুমার কই পেলি, বলিসনি তো কখনো? তিশা বলল, সময় হলে বলবো। আমার হৃদয়ের রাজকুমারটা যেই দিন আমার হবে। এই নিধি, টিপ কপালের এক সাইডে কেন পড়েছিস? কেমন বিচ্ছিরি লাগছে, দেখি তো, ঠিক করে দি, কাছে আয়। তিশা টিপটা ঠিক করিয়ে দিতেই নিধির রাজের কথা মনে পড়লো। রাজ তো ঠিকই বলেছিল। এইদিকে এখনো আমি বাইরে তাকিয়ে আছি। পিছনে সোহানের গান শুনে হাসি পাচ্ছে যেমন, তেমনি মজাও লাগছে। হঠাৎ গানটা অফ হয়ে গেল। চেয়েই দেখি গিটার তিশার হাতে। তিশা গিটারটা আমার হাতে দিয়ে বলল, রাজ প্লিজ প্লিজ একটা গান শোনাও। না করতে পারবে না? আমি বললাম, না বললে হয় না। আর সোহান ভাইয়া তো ভালোই গাইতেছিল। তিশা বলল, ভালো না চাই, তুমি এখন গান গাইবে, আমি কিছুই শুনতে চাই না। তিশার মুখে তুমি ডাকটা শুনে খানিকটা বিস্মিত হলাম। গিটারটা হাতে নিয়ে গিটারের তারটা একটু টাইট করে দিলাম। টুংটাং করে সুর তুলতেই সবাই চুপ হয়ে গেল। বাতাসের শুনশান শব্দ। গিটারের তালে প্রিয় গানটা গাইতে লাগলাম। চিরদিন আধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমার চাঁদ আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না তো ওঠেনি। গানটা গাইতে গাইতে নিজের অজান্তেই চোখে পানি এসে গেল। গান শেষ হতেই তিশা বলল, রাজ তুমি কাঁদছো? আমি বললাম, না, চোখে ময়লা গিয়েছে। গাড়িতে সবাই হাততালি দিচ্ছে। পিছন থেকে সোহান বলল, ভাইয়া সত্যি আপনি জিনিয়াস। যেমন গিটারে সুর তুলতে পারেন, তেমনি পারেন গিটারের সুরে গান গাইতে। সত্যি মনোমুগ্ধকর। আমি ছেলেটার কথা শুনে মুচকি হাসলাম। সন্ধ্যায় আমরা প্রতিমধ্যে একটা রেস্টুরেন্টে কিছু খেয়ে নিলাম। নিধির লং জার্নি করাই তিশাকে বলল, তিশা দোষ, আমার বমি আসছে। আমি জানালার সাইডে বসতাম, রাজকে বল না। তিশা বলল, রাজ নিধির নাকি বমি আসতেছে, তুমি দেখো তো একটু। আচ্ছা তুমি এক কাজ করো, ওর আসনে গিয়ে বসো, আমি তোমারটাতে বসে আছি, নিধি জানালার পাশে বসুক। তিশা বলল, নিধি তুই রাজের আসনে বস, আমি তোর সিটে বসছি। নিধি এসে জানালার পাশে বসতেই বাইরে বমি করে দিল। চুলগুলো মুহূর্তে এলোমেলো হয়ে গেল। আমি পানির বোতলটা নিধির দিকে এগিয়ে দিয়ে বললাম, পানি মুখে নিয়ে গড়গড় করে কুলি করে নেন, আর এই নেন মেডিসিন, খেয়ে ঘুমানোর ট্রাই করেন। নিধি এই প্রথম লক্ষ্মী মেয়ের মতো কথাগুলো শুনলো। রাত প্রায় 11টা। নিধির মাথাটা আমার কাঁধে দিয়ে ঘুমাচ্ছে। ঘুমান্ত মুখটা এতটা যে সহজ সরল নিষ্পাপ হতে পারে আগে জানা ছিল না। মনে হচ্ছে সমস্ত মায়া এসে তার মুখে আছড়ে পড়েছে। কেন জানি তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। এইদিকে বুঝতে পারলাম কেউ একজন আমার পায়ে সুরসুরি দিচ্ছে। প্রথমে আজ করতে না পারলেও পরে ঠিকই আজ করতে পারি। মেয়েটার কেউ নয়, তিশা। বুঝি না মেয়েটা ইদানিং কেন যে এত বেশি জ্বালাচ্ছে। এইসব ভাবতে ভাবতে
কখন যে দু চোখের রাজ্যে ঘুমভর করে খেয়াল করিনি। এইদিকে কক্সবাজার এসে পড়লে গাড়ির হেল্পার এসে ডাক দিতেই ঘুম ভেঙে যায়। আমি নড়তে যাব, তখনই দেখি নিধি ঘুমাচ্ছে। দুইবার ডাক দিলাম, সে উঠছে না। তিশা নিধিকে এভাবে শুয়ে থাকা দেখে মুখটা মেঘলা আকাশের মতো মেঘলা করে ফেললো। আমি কয়েকবার নিধিকে ডাক দিতেই নিধির ঘুম ভেঙে যায়। ম্যাম, আমরা এসে গেছি, এখন কেমন লাগছে আপনার? নিধি কিছু না বলে বাস থেকে নেমে পড়লো। আমি নিধি আর আমার লাগেজ নিয়ে হোটেলের ওয়েস্টার্ন ব্লুতে ঢুকলাম। আগে থেকেই হোটেল বুক করা ছিল। কলেজের স্যারের বন্ধুর নাকি হোটেল ম্যানেজার, সেই সুবাদে আমার রুমটা নিধি আর তিশার মাঝে পড়লো। নিধি তার রুমে ঢুকে বলল, তিশা আমি ফ্রেশ হয়ে আসছি, আর তোরাও ফ্রেশ হয়ে নে, রাতে আমি আর কিছু খাবো না। আমি ম্যামকে লাগেজ না দিয়ে ভিতর দিয়ে আমার রুমের চাবি নিয়ে রুমে প্রবেশ করে প্রথমে শাওয়ার শেষে বিছানায় গায়ে লিয়ে দিতেই দরজায় নক পড়লো। দরজায় খুলে দেখি তিশা। আমি বললাম, এত রাতে আপনি কি মনে করে? কেউ দেখলে কি ভাববে? তিশা বলল, রাজ আমার না ভয় করছে, কোনোদিন তো একা ঘুমাইনি তাই ভয় করছে। আমি বললাম, বাহ ভালো তো বুঝলাম, তাই একা ঘুমাতে পারেন না তো কেন আসলেন? আর আসলেনই যখন একটা বিয়ে করে বরকে নিয়ে আসতে পারলেন না, আমি কি করতে পারি আপনার জন্য? তিশা বলল, কিছু করতে হবে না, শুধু বাকি রাতটুকু আমাকে একটু থাকতে দেন, আমি বিছানার এক কোনায় থাকবো। আমি বললাম, এই পাগল হইছো, মাথা গেছে কি বলো এইসব? যাও বের হও রুম থেকে। তিশা বলল, আমি বললাম না আমার ভয় করছে, যদি মরে যাই ভয়ে, তুমি প্লিজ একটু থাকতে দাও। এই বলে কান্না করতে লাগলো। বুঝতে পারছি না কি করব, কোন পাগলের কাছে পড়লাম। নিজের চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে। বাধ্য হয়ে বললাম, আপনি বিছানাতেই ঘুমান, দয়া করে আমাকে চাদর আর বালিশটা দিয়ে আমি ফ্লোরে ঘুমাই, তবু আমাকে ঘুমাতে দেন। তিশা বলল, আপনিও খাটে ঘুমান, যদি ভূত এসে চেপে ধরে গলা তখন তো মরে যাব। আমি বললাম, এই চুপ করো, আর একটা কথাও না, চুপচাপ বিছানাতে ঘুমাও, জানি না কি পাপ করেছিলাম যার জন্য এখানে আসতে হলো। তিশা বলল, আপনি এমন কেন? কোনো মেয়ে কি ইচ্ছে করে কোনো ছেলের সাথে একই রুমে থাকে? নির্ঘাত ভূত দেখে ভয় পাই বলে। আমি বললাম, এই আপনি চুপ করেন তো, এই 5 স্টার হোটেলে কিভাবে ভূত আসবে? এক্সকিউজের আর কোনো কারণ পান না, যান ঘুমান এখন। তিশা বলল, প্লিজ আপনিও আসেন না খাটে, আমার একা ভয় করে। আমি বললাম, চুপ, আর একটা কথাও না। শোনেন, আপনারা বড় লোকেরা জানেন না আপনাদের কাছে সম্মানটা কি জিনিস, কিন্তু আমাদের কাছে সম্মানটাই সবকিছু। কথাগুলো বলে চাদর বিছিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম। জার্নি করার জন্য কিছুক্ষণের মাঝেই চোখের রাজ্যে ঘুম এসে ভর করলো। হারিয়ে গেলাম অন্য জগতে। হঠাৎ কলিং বেলের শব্দে ঘুম ভেঙে যায়। আমি উঠতে যাব, ঠিক এমন সময় দেখি উঠতে পারছি না। চেয়েই দেখি তিশা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। কি করব কিছুই বুঝতে পারছি না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 3টা 25 বাজে। এত রাতে হোটেল কর্তৃপক্ষের তো ডাকার কথা না, নাকি কোনো সমস্যা হয়েছে? আমি নিজেকে তিশার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে কয়েকবার তিশাকে ডাক দিলাম, তিশা কোনো কথা বলছে না। তাই বাধ্য হয়ে রুমের দরজা খুলেই নিধিকে দেখে আরেকবার চমকে গেলাম। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিয়েন। ধন্যবাদ। আপনি এত রাতে কোনো সমস্যা কি হয়েছে? দিদি বলল, রাজ আমার না খুব ভয় করছে, মনে হচ্ছে আমার রুমে কেউ আমাকে গলা টিপে ধরেছে, তুমি প্লিজ আমাকে বাঁচাও। আমি বললাম, ম্যাম এটা হোটেল, এখানে কে আপনার গলা চেপে ধরবে? নিশ্চয়ই আপনি কোনো ভূতের মুভি বা স্বপ্ন দেখছেন। নিধি বলল, আমি সত্যি বলছি, আমি ওই রুমে থাকতে পারবো না, আমি তোমার রুমে থাকবো, প্লিজ না করো না। আমি বললাম, কি বলছেন এইসব ম্যাম? আপনি জানেন না আমি খারাপ, একটা ছোট লোকের সাথে আপনি থাকবেন, যদি আপনার কোনো ক্ষতি করি, প্লিজ আপনি আপনার রুমে যান। এছাড়া আপনাদের কলেজের কেউ আমার রুমে ছিলেন, শুনলে বাজে কথা বলবে। দিদি বলল, চুপ করো রাজ, আমার ভয় করছে, দম বন্ধ হয়ে আসছে। আমি ওই রুমে থাকলে সত্যি ভূতে আমাকে মেরে ফেলবে, নয়তো ভয় পেয়ে এমনি মারা যাব। আমি বললাম, ম্যাম প্লিজ বাজে বকবেন না, এত ভয় পেলে চলে, আপনি রুমে যান প্লিজ। নিধি বলল, রাজ প্লিজ আজকের রাতটাই, তাছাড়া বাবা তো তোমাকে আমাদের সাথে পাঠিয়েছে আমার নিরাপত্তার জন্য, তুমি কেন থাকতে দিচ্ছ না? আমি বললাম, ম্যাম আপনাকে নিরাপত্তা দেওয়া আর একই রুমে রাত কাটানো দুইটি এক বিষয় নয়। আপনি একজন প্রাপ্তবয়স্ক মেয়ে আর আমি ছেলে, কেউ জানলে কেলেঙ্কারি হয়ে যাবে। নিধি বলল, রাজ তুমি সরবা, তুমি যদি না থাকতে দাও, কসম আমি বাবাকে বলবো তুমি আমার সাথে অসভ্যতামি করেছো, প্লিজ দয়া করে আজকের রাতটা থাকতে দাও। জানো আমাকে দুটি কাটা মাথা চেপে ধরেছিল, আমি কি
করব ভেবে পাচ্ছি না। নিধি রুমে তিশাকে দেখে কি করবে, কি ভাববে? নিধি যদি আমাকে আর তিশাকে নিয়ে বাজে কিছু ভাবে? নিধি বলল, এই রাজ শরত। এই বলে নিধি রুমে প্রবেশ করেই চমকে গেল। নিধি তিশাকে এভাবে দেখবে স্বপ্নেও কল্পনা করিনি। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। নিধি দেখে তিশার পরনের শাড়ি ঠিক নাই, বুক অনেকটা বের হয়ে আছে। আমার নিজেকে বেকুব মনে হচ্ছে। তখন ওঠার সময় তিশার দিকে ভালো করে খেয়াল করা উচিত ছিল। নিধি বলল, এই কুত্তা, এজন্যই তুই আমার রুমে আসতে দিচ্ছিলি না? যদি তোর কুকর্ম দেখে ফেলি। আরে তোকে তো কিছুটা ভালো মনে করেছিলাম, কিন্তু তুই শেষ পর্যন্ত আমার বৃষ্টির সাথে অসভ্যতামি করলি। আমি বললাম, ম্যাম প্লিজ বিলিভ করেন, আমি কিছু করিনি। তিশা ম্যাম ভয় পেয়ে জোর করে আমার রুমে। কথাটা শেষ করার আগে গালে থাপ্পড় পড়লো। দিদি বলল, এই ছোট লোকের বাচ্চা, তোর মনে খারাপ চিন্তা তা কি আমি বুঝি না? তুই আমার বান্ধবীর ঘুমের সুযোগে অসভ্যতামি করেছিস, যার প্রমাণ তার শাড়ি ঠিক জায়গায় নেই। আমি বললাম, ম্যাম প্লিজ চিল্লাবেন না, আশেপাশের রুমে কে সব দেখলে কি হবে বুঝতে পারছেন? আপনাকে অনুরোধ করছি প্লিজ চুপ করেন, আমি আপনাকে সব বলছি। দিদি বলল, এই তোর মতো চরিত্রহীনের কাছে কি শুনবো আমি? তুই আমার বান্ধবীর সম্মানে হাত দিবি আর আমি তোকে ছেড়ে দিব? কি করে ভাবলি তুই এটা? আমি এখনই হোটেলের ম্যানেজারকে ডাকছি, তোর মুখোশ উন্মোচন করবোই আজ। এই কি আছেন দেখে যান। আমি বললাম, ম্যাডাম প্লিজ চিল্লাবেন না। এই বলে নিধির মুখটা ধরে ফেললাম। নিধি নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু পারছে না। এক পর্যায়ে নিধিকে ধাক্কা দিয়ে বিছানায় শুইয়ে দিলাম। নিধির চোখে মুখে আতঙ্ক বিরাজ করছে। আমি দরজা লাগিয়ে দিয়ে বললাম, এখন যত চিৎকার করার করেন, এখন আপনার চিৎকার এই চার দেওয়ালের মাঝে কেউ শুনবে না। নিধি বলল, এই ছোট লোক, তুই আমার কাছে আসবি না। তুই কাছে আসলে আমি নিজেকে খুন করে ফেলবো। অনেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। আর আপনারা তো জানেন ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গিয়েছে, আর এটাই হতে পারে সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। তুই আমার বান্ধবীর সর্বনাশ করে এখন আমার সর্বনাশ করার জন্য আসছিস। তোর থেকে ভূতের কাছে মরাই উত্তম ছিল। আমি বললাম, এই নাটক থামান, অনেক হয়েছে, আর নাটক দেখতে চাই না। একটা কথা বললে আজ খারাপ কিছু হয়ে যাবে। নিধি আমার কথা শুনে ভয়ে কাঁপছে। ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমার কোনো ক্ষতি করো না, আমাকে রুম থেকে যেতে দাও। আমি তোমাকে আর ছোট লোক বলবো না, আর অপমান করব না। আমি বললাম, চুপ, আপনার কি মনে হয়? চুপ থাকেন। তিশা বলল, রাজ কি হয়েছে? তুমি কার সাথে কথা বলো, আর তুমি আমাকে একা রেখে কোথায় গেলে? তিশা ঘুম জড়ানো কণ্ঠে কথাগুলো বলতে বলতে চোখ খুলেই আমাকে আর নিধিকে দেখে চমকে উঠলো। শাড়িটা কোনো রকম ঠিক করে বলল, রাজ সকাল হয়ে গেছে, তবু আমাকে ডাক দাওনি কেন? আর নিধি তুই কখন আসলি? জানিস রাজ না থাকলে আমার যে কি হতো। রাতে ভূতের স্বপ্ন দেখছিলাম, তাই ভয়ে রাজের রুমে এসেছি। নিধি বলল, পাগল হলি নাকি তিশা? ঘড়ির দিকে তাকিয়ে দেখ 4টা বাজে, এখনো সকাল হইতে 2 ঘন্টা বেশি সময় বাকি। আর শোন, তোর ভয় করছে, তুই আমাকে বলতে পারলি না? জানিস এই কুত্তাটা তোর সাথে কি অসভ্যতামি করেছে? তিশা বলল, কি বলছিস এসব নিধি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আজকে কেন কুত্তা বলছিস? সে কি করেছে এমন? নিধি বলল, কুত্তা বললে তো কুকুরের অপমান করা হয়, সে তো কুকুরের চেয়েও নিকৃষ্ট। তিশা বলল, কি হয়েছে বল আমাকে, আমি কিছুই বুঝতে পারছি না তো। নিধি বলল, তাহলে শোন কাহিনী। আমি রাত 3:30টার দিকে খুব বাজে স্বপ্ন দেখি। শুধু স্বপ্নই না, মনে হয় বাস্তবেই 2টা কাটা মাথা, কাটা হাত আমার গলা চেপে ধরেছিল। আমি ভয় পেয়ে তোকে ফোন দিয়েছিলাম, তোর রুমেও নক করেছি, তুই দরজা খুলিসনি। তাই বাধ্য হয়ে আমি এই ছোট লোকটার রুমে এসে নক করি। তিশা বলল, কি বলছিস এইসব? তুই সত্যি তুই ভূত দেখেছিলি? আমার কিন্তু ভয় করছে, প্লিজ বল না তারপর কি হয়েছে। নিধি বলল, শোন, তারপর এই চরিত্রহীনটার কাছে কত অনুরোধ করি, বাট সে তার রুমে আমাকে আসতে না করে, বলে ছেলে মেয়ে একসাথে থাকা যাবে না। কিন্তু তখনও আমার ভয় করছিল, তাই আমি ছোট লোকটাকে ধাক্কা দিয়ে রুমে ঢুকতেই অবাক হয়ে যাই। তুই ফ্লোরে শুয়ে আসিস, তোর শরীরে ঠিকমতো কাপড় নেই, বুক আর নাভি থেকে শাড়ির আঁচল ছড়িয়ে রাখা হয়েছে। জানি না আর কি কি করেছে তোর সাথে। শোন, আজকের রাতটা যাক, তারপরেই চরিত্রহীনটাকে জেলে পাঠাবো। আমার তো ইচ্ছে করছে খুন করে ফেলি।
তিশা বলল, নিধি চুপ কর, তুই কি বলছিস এইসব? আর রাজকে কেন গালি দিচ্ছিস? রাজের এখানে এক বিন্দু পরিমাণও দোষ নেই। যদি দোষ করে থাকি তাহলে তা আমি করেছি। নিধি বলল, কি বলছিস এইসব? তুই, তোর সাথে এত কিছু করেছে, তারপরও কালপিটটার পক্ষ হয়ে কথা বলছিস? তিশা বলল, নিধি প্লিজ স্টপ ইওর মাউথ। তুই জানিস কার সম্পর্কে কি বলছিস? রাজ আমাকে তার রুমে নিয়ে আসিনি, আমি নিজেই আসছি তার রুমে। তুই যেমন ভয় পেয়ে আসছিস, ঠিক আমিও তেমনই ভয় পেয়ে আসছি। শোন, আমি বাসায় কখনো একা ঘুমাইনি, তাই হোটেলের একা রুমে আমার ঘুমাচ্ছিল না, আর একা থাকার জন্য ভয়ও করছিল খুব। তাই জোর করেই রাজ না করা সত্ত্বেও আমি তার রুমে থাকার জন্য বাধ্য করেছি। সে একটা চাদর আর বালিশ নিয়ে ফ্লোরে যখন ঘুমিয়ে যায়, তখন আমার ভয়ানক স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। তাই আমি রাজের সাথে গিয়ে শুয়ে পড়ি আর ভয়ে ওকে জড়িয়েও ধরি। আর হ্যাঁ, ঘুমালে আমার ছোটবেলা থেকে কাপড় ঠিক থাকে না। সত্যি বলতে রাজ ছোট লোক না রে, ছোট লোক আমি। তিশা কথাগুলো বলে কান্না করে দিল। এইদিকে এখনো আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আর মনে মনে ভাবছি, একটা কুকুরের মূল্য যতটুকু, ততটুকু মূল্য গরিবের ঘরে জন্ম নেওয়ার জন্য আমাদের মতো সাধারণ সৈনিকের নেই। নিজের অজান্তে চোখের পানি গড়িয়ে পড়লো। কোনো রকম চোখের পানি ধরে রেখে বললাম, ম্যাম আপনারা দুজন বিছানায় শুয়ে পড়েন, রাত বেশি বাকি নেই। এত দূর জার্নি করে আসছেন, এখন রেস্ট না নিলে কাল ঘুরতে পারবেন না। তিশা বলল, রাজ কিন্তু তোমার সাথে যা হলো। আমি বললাম, তিশা ম্যাম প্লিজ, আমি ওইসব শুনতে চাচ্ছি না, আর আপনি একটা উপকার করবেন। তিশা বলল, কি উপকার বলো? আমি বললাম, আপনার রুমের চাবিটা যেন আপনারা দুই বান্ধবী একই রুমে থাকেন, এতে করে ভূত আসবে না। তিশা বলল, না তুমি এই রুমেই থাকবে। আর শোনো, নিধি আমাকে ভালোবাসে বলেই তাই না বুঝে তোমার সাথে মিসবিহেভ করে ফেলেছে, প্লিজ তুমি কিছু মনে করো না, কেমন? আমি বললাম, কি যে বলেন, আমাদের মতো ছোট লোকরা এইসবে কিছু মনে করে না, এইসব আমাদের নিত্যদিনের সঙ্গী। ঘুমান এখন, কেমন? সকালবেলা ফজরের আজানের অ্যালার্মে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে অজু করে ব্যাগ থেকে জায়নামাজ বের করে রুমের এক কোনায় বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলাম। এইদিকে নিধির ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই চেয়ে দেখে রাজ নিচে নেই। নিধি বিছানা থেকে উঠে বসতে রুমের কোনায় রাজের মতো কাউকে দেখা যায়। নিধি তাকিয়ে দেখে রাজ নামাজ পড়ছে। নিধির মনে হঠাৎ অনুশোচনা বোধের জন্ম হয়। কিছু না ভেবে আবারও শুয়ে পড়ে। শুয়ে শুয়ে রাতের কথা ভাবতেই তার মনটা খারাপ হয়ে যায়। এইদিকে নামাজ শেষ করে দেখি সকাল 6:30 বাজে। সকাল সকাল সমুদ্র পাড়ে যেতে হবে। তাই তিশাকে কয়েকবার ডাক দিতেই তিশা চোখ খুললো। তিশা চোখ খুলতেই বললাম, আপনারা রেডি হয়ে নেন, সকালে সূর্যোদয় দেখতে পারবেন। তিশা ঘুম থেকে উঠেই নিধিকে নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে কোনো রকম ব্রেকফাস্ট করেই রওনা দিল সমুদ্র পাড়ে। হোটেল থেকে মিনিট 4 হেঁটেই আমরা সবাই সমুদ্রের পাড়ে চলে আসলাম। সূর্যি মামা সবেমাত্র সমুদ্রের নিচ থেকে উকি দিচ্ছে। নিধির ব্যাচমেটরা ছবি তোলায় ব্যস্ত। আমি তাকিয়ে মুগ্ধ নয়নে দেখছি সৃষ্টিকর্তার এক অপরূপ সৌন্দর্য। তিশা আমার কাছে এসে দাঁড়ালো। আমি তিশার দিকে তাকাতেই সে মুচকে এসে বলল, জানো রাজ, এই সাগরের পাশে যদি একটা ছোট্ট ঘর বাঁধতে পারতাম। আমি বললাম, হ্যাঁ পারবেন, না পাওয়ার কি আছে, টাকা হলে সব সম্ভব। আপনার বাবার তো আর টাকার অভাব নেই। পরের দিন আমরা সবাই কক্সবাজার সমুদ্র সৈকতে কাটালাম। সবাই অনেক মজা করলাম। সন্ধ্যায় সূর্যাস্ত দেখছিলাম। এমন সময় নিধি পাশে এসে দাঁড়ালো। আমি দেখেও না দেখার ভান করলাম। নিধি বলল, রাজ তোমাকে কিছু বলতে চাচ্ছিলাম, তুমি কি আমার কথা শুনবে? আমি বললাম, ম্যাম বলেন। নিধি বলল, রাজ কালকের রাতের ব্যবহারের জন্য আমি সত্যি সত্যি দুঃখিত। আমি কি থেকে কি বলে ফেলেছি। সত্যি বলতে তিশারও অবস্থা দেখে মাথা ঠিক ছিল না, তুমি কিছু মনে করো না। আমি বললাম, ও ম্যাম কি বলছেন এইসব, এমন করে বলবেন না, আমাদের কাছে ওইসব কোনো ব্যাপার না, আমি কিছু মনে করিনি। এই কথা বলে নিজের কাছ থেকে চলে আসলাম। একটা মেয়ে তখনই পেছন থেকে ডাক দিল, ভাইয়া ঝিনুকের মালা নিবেন, ভাবিকে দিবেন, দেখবেন ভাবি অনেক খুশি হবে। আমি মেয়েটার দিকে তাকাতেই বুকটা ছ্যাদ করে উঠলো, মুখটা একদম আসার মতো। আমি মেয়েটার কাছে গিয়ে বললাম, আপু তোমার তো ভাবি নেই। মেয়েটা বলল, ও আচ্ছা, এই বলে মেয়েটা চলে যাচ্ছিল। আমি আবার ডাক দিয়ে বললাম, আপু দাঁড়াও, শোনো তোমার ভাবি নেই, তবে তোমার মতোই বোন আছে আমার। মালা কত করে বিক্রি করো? মেয়েটি বলল, ভাইয়া 50 টাকা করে। আপনি কয়টা নিবেন? আমি বললাম, আমাকে 3টা দাও, সুন্দর দেখে দিবি কিন্তু। মেয়েটি বলল, দিচ্ছি ভাইয়া, সুন্দর দেখেই দিচ্ছি। এই বলে মেয়েটা মালা বের করে দিল। আমি 3টা মালা থেকে 2টা মালা পকেটে রেখে দিলাম।
আরেকটি মালা মেয়েটির গলায় পরিয়ে দিয়ে বললাম, বোন তো আমার দুইটা, তাই প্রথমে এই বোনটাকে মালা পরিয়ে দিলাম। মেয়েটার চোখে স্পষ্ট পানি দেখতে পেলাম, মনে হচ্ছে মুক্তোর বৃষ্টি হবে, চোখ থেকে মুক্তোর দানা খসে পড়বে। এই কি হলো, কাঁদছো কেন? ভাইয়ার মালা পছন্দ হয়নি? মেয়েটা বলল, খুব পছন্দ হয়েছে ভাইয়া, কেউ আমাকে এত আদর করেনি, তাই কান্না পাচ্ছে। আমি পকেট থেকে 1000 টাকার একটা নোট ধরিয়ে দিয়ে বললাম, এটা রাখো। ভাইয়া, এত টাকা তো ভাঙটি নেই আমার কাছে। আমি বললাম, ভাঙটি দিতে হবে না, তুমি রেখে দাও। আর তোমার নাম কি আপু? মেয়েটি বলল, ভাইয়া আমি অরিন, ওই যে বাতি জ্বলতেছে না, সেখানে আমরা থাকি। আমি বললাম, আচ্ছা অরিন, এই নাও, এটা তোমার ভাইয়ার নাম্বার, কোনো প্রয়োজন হলে ফোন করবে, কেমন? অরিন বলল, আচ্ছা ভাইয়া, আমি এখন আসি, মা চিন্তা করবে। অরিন চলে যেতেই দেখি সবাই আমার দিকে অবাক নয়নে তাকিয়ে আছে। তিশা দৌড়ে আমার কাছে এসে বলল, রাজ, খুব সুন্দর একটা ভিডিও হয়েছে, একদম চোখের জল আনার মতো, ফেসবুকে পোস্ট করলে রাতারাতি সেলিব্রিটি হয়ে যাবে। আমি পোস্ট করছি, তুমি শুধু দেখবে। আমি বললাম, ও তাই বুঝি? এখন বুঝি একজন মানুষ আরেকজন মানুষকে সহানুভূতি দেখায়, স্নেহ মমতা ভালোবাসা দেখায় ফেসবুকে ভাইরাল হতে? ছি, লজ্জা করে না? একটাবার কি ভেবে দেখেছো, তারাও মানুষ, তাদেরও আত্মসম্মান আছে। তোমাদের মতো বড় লোকেরা সব পারে, মানুষকে সাহায্য করে ফেসবুকে সেলিব্রিটি মানুষের কাছে বড় মানুষ হওয়ার জন্য। শোনো, যা কিছুই আমি করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাই ভিডিওটা ডিলিট করে দিও। আর চলো, বেলা ডুবে গেছে। সবাইকে নিয়ে হোটেলে ব্যাক করলাম। রাতটা হোটেলে কাটিয়ে পরের দিন আমরা রওনা দিলাম সেন্ট মার্টিন উদ্দেশ্যে। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যা দেশের মূল ভূখণ্ডের সর্ব দক্ষিণে এবং কক্সবাজার জেলা শহর থেকে 120 কিলোমিটার দূরে 17 বর্গ কিলোমিটারের একটি ক্ষুদ্র দ্বীপ। স্থানীয় ভাষায় সেন্ট মার্টিনকে নারিকেলের জিঞ্জিরও বলে ডাকা হয়। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান হিসাবে জায়গা করে নিয়েছে। সেখানে পৌঁছাতে আমার সকাল 10টা বেজে গেল। আমরা পালতোলা নৌকা করে রওনা দিলাম, একটা গ্রুপ। কি সুন্দর অপরূপ দৃশ্য, আমাদের সারাটা দিন সেখানে কাটে আনন্দ উল্লাসে। সন্ধ্যায় সবাই মিলে সেখানে ছোট্টখাট্ট একটা পার্টির আয়োজন করা হলো। রাত 10টা হবে, এমন সময় কাপল নাচ করছে। তিশা আমাকে বলল, চলো রাজ, আমরা দুজনে নৃত্য করি। আমি বললাম, তিশা, আমি এসব পারি না, তোমরা এনজয় করো, আমি বরং দর্শক হয়ে দেখি। আমার কথা শুনে নিধি বলল, এই তিশা শোন, কাকে কি বলছিস? বিড়াল দিয়ে কখনো হাল চাষ হয়? ও করবে কাপল নাচ, বলেই হেসে দিল। আমি সেখানে কিছু না বলে বেঞ্চের একপাশে গিয়ে বসে পড়লাম। রাত 11টায় পার্টি শেষে সেখানে স্থায়ী একটা হোটেলে উঠি। পরের দিন ঘুম ভাঙে তিশার ফোনে। ফোন রিসিভ করতেই তিশা বলে, রাজ, নিধিকে হোটেলে পাওয়া যাচ্ছে না। আমি বললাম, কি বলছে এইসব, ওকে ফোন দিয়েছিলে? তিশা বলল, হ্যাঁ দিয়েছিলাম, ফোন অফ, আমার কিন্তু টেনশন হচ্ছে। আমি বললাম, আচ্ছা তুমি চিন্তা করো না, আমি দেখছি। ফোনটা রেখে হোটেল থেকে বের হয়ে পড়লাম। বারবার ফোন দিচ্ছি, ফোন সুইচ অফ শোনাচ্ছে। এক পর্যায়ে সমুদ্রের পাড়ের কাছাকাছি রাখা নৌকা থেকে নিধির চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি নিধির সাথে 3টা ছেলে অসভ্যতামি করছে। পাশেই রকি পড়ে আছে। আমাকে দেখে তাদের মধ্যে একটা ছেলে বলল, এই দিকে আসলে একদম ছুরি চালিয়ে দিব, যেখানে আছিস ওখান থেকে চলে যা, বেঁচে থাকতে চাইলে। আমি কোমরে থাকা রাইফেলটা বের করে ফায়ার করার আগেই ওরা পালিয়ে চলে গেল। নিধি ভয়ে কাঁপছে। তার গায়ে আমার শার্টটা জড়িয়ে দিয়ে গালে ঠাস করে চড় বসিয়ে দিলাম আর বললাম, এখানে এত সকালে আসছো কেন? এখন যদি কিছু হয়ে যেত? রকি বলল, এই তোর সাহস কি করে হয় নিধির গায়ে হাত তোলার? নিধি আমার সাথে এসেছে, ভাবছি ভোরের স্নিগ্ধতা একটু ঘুরবো। আমি বললাম, এই তুমি চুপ করো, এখন যদি ওর কিছু হয়ে যেত? জানো মেয়েদের সবচেয়ে মূল্যবান সম্পদ কি? তার সতীত্ব। আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিলে। রকি বলল, তোর মতো ছোট লোকের কাছে আমার কৈফিয়ত দিতে হবে? ওদের হাতে চাকু ছিল, আমি কম চেষ্টা করেছি কি? নিধি বলল, এই ছোট লোক, আমার ফ্রেন্ডের সাথে এমন ব্যবহার করতেছিস কেন? আর আমার গায়ে হাত তোলার সাহস কি করে হয় তোর? আর ও কি জানে এমন পরিস্থিতি হবে? আর তোকে আমার বডিগার্ড হিসাবে পাঠিয়েছে, এটা মনে রাখিস। সো গার্ডের মতো থাকবি। রকি চলো তো, আমি বোকার মতো দাঁড়িয়ে আছি, বুঝতে পারছি না মানুষ এমন কেমন করে হয়, বাঁচানোর পরও উল্টা এমন করে। এইদিকে হোটেলে ফিরেই নিধি তিশাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। কাঁদতে কাঁদতে সকালে ঘটে যাওয়া সব ঘটনা বলে দেয়। তিশা আমাকে অনুরোধ করে, এ ঘটনা যেন স্যার না জানে, আমাদের 4 জনের মাঝেই সীমাবদ্ধ থাকে।
আমি মাথা নাড়িয়ে সম্মতি জ্ঞাপন করলাম। সবাই ব্রেকফাস্ট শেষ করতেই সুমনা ম্যাম বলল, সকালে আমরা বেড়াতে যাব। এইদিকে সকালে যখন বেড়াতে যাব তখন সমুদ্রের পাড়ের কাছে দেখলাম একটা বড় করে স্টেজ করা হয়েছে। কাছে গিয়ে জানতে পারলাম এখানে ডান্স কম্পিটিশন হবে, আর এটার স্পন্সর হচ্ছে আমরা যে হোটেলে উঠেছি সেই নীল রং। প্রতিযোগিতায় জয়ী করে পুরস্কার দেওয়া হবে। নিধি রকিকে বলল, রকি তুমি প্রতিযোগিতায় নাম লেখাও, আমি জানি তুমি ফার্স্ট হবা। রকি বলল, কিন্তু আমার সাথে কাপল ডান্স কে দিবে? নিধি বলল, কে দিবে আবার? তিশা দিবে। রকি বলল, তিশার সাথে আমি দিব না কখনো, তুমি দিলে রাজি আছি। নিধি বলল, তাই বুঝি, আচ্ছা আমি দিব, এবার হ্যাপি? রকি বলল, অনেক। তিশার দিকে তাকিয়ে বুঝলাম তিশার আগে ফুটছে ফণি তোলা সাপের মতো। তিশা অনেকটা বিচলিত কণ্ঠে আমায় বলল, রাত চলো, আমরা দুজনে কম্পিটিশনে পারফর্ম করব, তুমি শুধু আমাকে সঙ্গ দিও। আমি বললাম, কি বলছে এইসব, কোনো প্রিপারেশন ছাড়া আমি পারবো না। নিধি বলল, এই তিশা, কাকে কি বলছিস? ওর মতো ছোট লোক দিবে কাপল ড্যান্স, যে কিনা স্টেজে দাঁড়ালে হাঁটু কাঁপবে? নিধির কথা শুনে সবাই হেসে দিল। তিশা প্লিজ তুমি পাগলামি করো না। তিশা বলল, রাজ তোমার কিছু করতে হবে না, আমি গত বছর কলেজ ফাংশনে একটা নৃত্য দিয়েছি, সেটাতে এক প্রকার দাঁড়িয়ে থাকলেই হবে, তবুও আমি অংশগ্রহণ করব, তুমি না করো না। আমি আর কিছু বলতে পারলাম না। তিশা গিয়ে নাম লিখিয়ে আসলো। অনুষ্ঠান রাত 9টায়, তাই সবাই মিলে ঘুরতে গেলাম। বিকালেই আমরা হোটেলে ব্যাক করলাম। তিশার জোড়াজড়িতে একটা কাপল ডান্সের কয়েকবার প্র্যাকটিস করি। রাত 8টায় যথারীতি অনুষ্ঠান শুরু হলো। একে একে অনেকেই পারফর্ম করলো। এবার নিধি আর রকির ডাক আসলো। দুজনে ম্যাচিং করে ড্রেস পরেছে, দুজনকেই খুব সুন্দর লাগছে, কিন্তু কেন যেন নিধির পাশে রকিকে সহ্য করতে পারছি না। তারা দুজনে একটা হিন্দি গানের সাথে কাপল ডান্স করছে। গানের সাথে নাচের কম্বিনেশন একদম সবার মন কেড়ে নিচ্ছে, মনে হচ্ছে সবার রিয়াকশনে। তাদের পারফর্ম শেষে সবাই বলাবলি করছে তারাই ফার্স্ট হবে। নিধি মঞ্চ থেকে নেমে তিশার পাশে চেয়ারটায় বসতে বসতে বলল, তিশা লজ্জা না পেতে চাইলে ডান্স দিস না, ওর মতো গাধা ড্যান্সের কি বোঝে, এটা গান বা গিটার বাজানো না। তিশা বলল, নিধি তুই চুপ কর না দোষ, আমি জানি তোরাই জিতবি, তবে আমরা একটু চেষ্টা করে দেখি পারি কিনা সবাইকে আনন্দ দিতে। রকি আমার পাশে বসে বলল, কোনোদিন কাপল ডান্স কি শুনেছিস? রকির কথা শুনে মুচকি হাসলাম। রকি বলল, কি ব্যাপার ছোট লোক, হাসতেছিস কেন? আমি বললাম, হাসবো না কি করব, আমি তো বলিনি আমি কাপল ডান্স দিব, কিন্তু তিশার জোরাজোরিতে না করতে পারিনি, তুমি জিতবে। আরেকটা কথা, যদি তুমি হেরে যাও। রকি বলল, হোয়াট এ জোক, কি বলছি, আজ পর্যন্ত কলেজের কোনো কম্পিটিশনে আমি হারিনি। আমি বললাম, আচ্ছা যদি হেরে যাও? রকি বলল, যদি হেরে যাই তাহলে তুই যা বলবি তাই করব। আমি বললাম, ও আচ্ছা, বেশি কিছু করতে হবে না, তিশার কাছে ক্ষমা চাইবে। রকি হেসে বলল, আচ্ছা ক্ষমা চাইবো, আর তুই হেরে গেলে সবার সামনে কান ধরে বসবি আর উঠবি। তিশা বলল, এই রকি এইসব কি বলছো? নিধি বলল, তুই চুপ কর তিশা, রকি ঠিকই বলেছে, রাজ হেরে গেলে সে কান ধরে উঠবে বসবে হোটেলে সবার সামনে। এমন সময় মঞ্চ থেকে আমাদের ডাক আসলো। তিশা আর আমি মঞ্চে উঠে রকি আর নিধির দিকে তাকালাম, দুজনেই তাচ্ছিল্যের একটা হাসি দিল। গানটা শুরু হয়ে গেল, ইংরেজি মাই হার্ট উইল গো। গানের সাথে সাথে তিশা আর আমি কাপল ডান্স দিচ্ছি। তিশাকে আজ কেন জানি রূপবতী লাগছে, মনে হচ্ছে গানের তালে তালে আমরা দুজন অন্য দুনিয়ায় হারিয়ে যাচ্ছি। গান শেষ হতেই দর্শকদের বাঁধভাঙা উল্লাস, বিচারকেরা একের পর এক বাহবা দিচ্ছে। আমরা নিজেরাও ভাবিনি আমাদের দুজনের কম্বিনেশন এতটা সুন্দর হবে। রাত 11টার দিকে প্রতিযোগিতার রেজাল্ট যখন দিবে তখন কেন জানি হৃদয় মাঝারে অজানা ভয় এসে ভিড় করতে লাগলো। যখন বলল আমাদের ডান্স কম্পিটিশন 2026-এ প্রথম হয়েছে যে জুটি, তারা হলো রাজ এবং তিশা, সেকেন্ড হয়েছে নিধি ও রকি, এবং তৃতীয় হয়েছে জোবান ও হ্যাপির জুটি। তিশা একথা শুনে সবার সামনে আনন্দে আমাকে জড়িয়ে ধরে, সবাই হাততালি দিচ্ছে। আমার কেমন যেন লাগছে। তিশাকে ছাড়িয়ে বললাম, এই তিশা সবাই দেখছে, ছাড়ো না। তিশা ছেড়ে দিয়ে বলল, সরি রাজ। এইদিকে অনুষ্ঠানের পক্ষ থেকে 50,000 টাকার একটা চেক দেওয়া হলো আমাদের। অনুষ্ঠান শেষে হোটেলে ফেরার পথে নিধির দিকে তাকিয়ে দেখলাম নিধির মুখটা মেঘলা ঘুমট আকাশের ন্যায় হয়ে আছে, আর রকি সকলের সামনে তিশার কাছে ক্ষমা চাই। তখন নিধির মুখটা দেখার মতো ছিল। এইদিকে রাতটা পার হলে পরের দিন সকালে তিশাকে বলি, তিশা এই টাকাটা আমি এখানে দুস্থদের মাঝে দান করে দিতে চাই, তোমার কোনো আপত্তি আছে? টাকাটা একটা ছোট্ট মেয়ের হার্টের সমস্যা ছিল, জানতে পেয়ে তাদের দিয়ে আসি। রাতে সেখান থেকে যখন সবাই ঢাকায় বাস ধরি
তখন নিধি আমার পাশেই বসে। তিশা নিধিকে বলেছিল, নিধি আমি রাজের পাশে বসি, তুই রকির পাশে বস। নিধি বলল, হ তোদের দুজনকে বসতে দিই আর তোরা প্রেম কর, আমি ছোট লোকটাকে শান্তিতে থাকতে দিব না। আর কাল তুই ওর সাথে ওভাবে না নাচলে আমরা জিততাম, তোর জন্য ওকে কান ধরে বসাতে পারিনি, তো আমার সিট আমি বসবো। এইদিকে নিধি বলল, এই ছোট লোক তুই এই সাইডে বস, আমি জানালার সাইডে বসবো। আমি বললাম, ম্যাম এক কাজ করেন, আমি পিছনে চলে যাই, রকিকে এখানে এনে দিই। নিধি বলল, না তুই এই পাশে বস। আমি বললাম, সরি ম্যাম। এভাবে কথা কাটাকাটি শেষে কিছু দূর যাওয়ার পর নিধি আমার উপর বমি করে দেয়। তিশার উপর খুব রাগ উঠছে, সব দোষ তিশার। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিয়েন। ধন্যবাদ।